আমি চ্যালেঞ্জ করে বলতেছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের আর একটা সিঙ্গেল ভিডিও দেখতে হবে না, কেননা এই অধ্যায়ের আমি 10টা টপিক আলোচনা করে দিব, যেটা বইয়ের একটা অংশ কি বাদ যাবে না। 10টা টপিকের ভিতরে বইয়ের A to Z সবকিছু এখানে আলোচনা করা আছে। অর্থাৎ যারা আমরা কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে খুবই ভয়, একদমই পারি না বা আমরা অ্যান্সার করতে চাই না, আজকের এই ভিডিওটা দেখার পর তুমি সব অধ্যায় বাদ দিয়ে বলবা যে স্যার আমি এই অধ্যায় থেকে অ্যান্সার করবো। এত সহজভাবে আমি উপস্থাপন করব। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো হচ্ছে কাজ ও প্রকারভেদ। ওকে, কাজ বলতে কি বোঝায় আসলে এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা, কাজের ইংলিশ হচ্ছে আমাদের ওয়ার্ক। ওকে, আচ্ছা এখন কাজ বলতে অনেক কিছুই বোঝায়, কিন্তু আমরা যে কথাগুলো শিখবো বা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমাদের বইয়ের ভাষায়, অর্থাৎ ফিজিক্সের ভাষায় কাজ কি এই জিনিসগুলোকে আমরা জানবো। যেহেতু এখানে ফিজিক্সের ভাষায় আমাদের কথা বলতে হবে, সেহেতু আমাদের কি ফিজিক্সের ওপর সবকিছু কি প্রয়োগ দেখতে হবে। ওকে, কাজ, তাহলে কাজের ইংলিশ হচ্ছে কি ডব্লিউ। ওকে, ওয়ার্ক প্রকাশ করা হচ্ছে কি আমাদের ডব্লিউ দ্বারা। আগে আমরা কাজের সংজ্ঞাটা দেখবো, যে কাজ বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটা মেন জিনিসটা দেখবো। আচ্ছা, কাজের সংজ্ঞা যদি আমরা সূত্র যদি আমরা দাঁড় করতে কাজের প্রকাশ করা ডব্লিউ দ্বারা, তো ইজিক্যাল টু হচ্ছে বল ইনটু ওকে, তাহলে কাজ সমান সমান আমরা কি লিখলাম দেখো, কাজ সমান সমান লিখতাম হচ্ছে কি বল ইনটু কি বলের দিকে সরণের গুণফল। এটা যে কত ইম্পর্টেন্ট এবং কত বড় একটা কনসেপ্ট, তুমি এটা ইন্টারে গেলে বুঝবা। এখন হয়তো ছোট, কিন্তু এখন বুঝতেছো না। ওকে, বল ইনটু কি বলের দিকে সরণের গুণফল। আচ্ছা কিরকম আমি তোমাকে বলি, ধরো এখানে একটা বস্তু আছে। ওকে, এখানে একটা বস্তু আছে, নর্মাল একটা বস্তু আছে। তো বস্তুটা আমি এফ বল প্রয়োগ করলাম। কি করলাম আমি? এফ বল প্রয়োগ করলাম, মানে ধাক্কা দিলাম। বল মানে জাস্ট তুমি ধাক্কা দিলা, শেষ। ধাক্কা দেওয়ার পর বস্তুটা ধরো যে বল প্রয়োগ করছে কোন দিকে, এইদিকে না, তাহলে বস্তুটা এদিকে সরবে বাস্তবতা অনুযায়ী। এবং এই যে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে সরে গেল, এটাকে আমরা বলি হচ্ছে সরণ। কি বলি আমরা? সরণ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা কি করলাম, একটা বস্তুকে আমরা বল দিলাম, বলের ফলে বস্তুটা এখান থেকে এখানে চলে গেল, এবং সরণ হচ্ছে কি আমাদের এস। তাহলে আমরা সূত্র যদি দাঁড় করতে চাই, তাহলে সূত্র হবে কি ডব্লিউ ইকুয়াল কত হবে, বল, বল মানে কি এখানে এফ, এফ ইনটু গুণ বলের দিকে সরণের গুণফল। তার মানে বলের দিক কোনটা? এদিকে, তার মানে সরণ কোন দিকে হচ্ছে? এদিকে। গুণফল মানে মাঝখানে হবে কি ডব্লিউ ইকুয়াল এফ ইনটু কত এস। এটা হচ্ছে আমাদের সূত্র, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত এফ ইনটু এস। আচ্ছা, এখন এটা হচ্ছে মেইন সূত্র আসলে, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা কি সবাই জানি যে এটা কি আমাদের মেইন সূত্র। কিন্তু মেইন সূত্র এটা না, মেইন সূত্র আরেকটা আছে। ওকে, আরেকটা থেকে আসলে এই সূত্রটা আসে। আমি বলছি সব ক্লিয়ার করে দেবো, সব একদম। ওকে, তাহলে এই হচ্ছে সূত্র ডব্লিউ ইজ ইকুয়াল টু এফএস। এখন এখান থেকে আমরা একক আর মাত্রা কি বের করতে পারি? হ্যাঁ, অবশ্যই একক বের করতে পারি। তাহলে আমরা একক যদি লিখি, তাহলে বলের একক হচ্ছে কি আমাদের নিউটন, বলের একক কি আমাদের নিউটন। সরণ, সরণের একক কি আমাদের মিটার। তাহলে কাজের একক দ্বারা কি আমাদের নিউটন মিটার। কাজের একক আমরা কি দ্বারা? নিউটন মিটার। ওকে, কিন্তু কাজের এসআই একক কি বলে? কাজের এসআই একক সেটা হচ্ছে কি জুল, সেটা কি আমাদের জুল। ওকে, কাজের এসআই একক কি আমাদের জুল, এসআই একক হচ্ছে আমাদের জুল, জে এই জুল। ঠিক আছে, এটাও কাজের একক, নিউটন মিটারও কাজের একক, জুলও কাজের একক। তাহলে এবার মনে রাখবো নিউটন মিটার যা কথা আর জুল কি একই কথা। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 1 নিউটন মিটার ইকুয়াল টু কত হবে? 1 জুল। ক্লিয়ার? 1 নিউটন মিটার ইকুয়াল টু কত? 1 জুল। তো নিউটন মিটার যে কথা, জুল একই কথা, এগুলো এমসিকিউতে আসবে। আচ্ছা, এখন মাত্রা যদি বের করতে চাই, মাত্রা, মাত্রা সূত্র দ্বারা কিন্তু সবকিছু বের করা যায়। মাত্রা আমরা তৃতীয় অধ্যায় শিখেছি। বলের মাত্রা কি? বলের মাত্রা, বলের মাত্রা ছিল কি আমাদের এম এল টি ইনভার্স 2 ইনটু এস। এস মানে হচ্ছে সরণ, সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইংলিশ কি লেন্থ। তাহলে বড় হাতের কি হবে? এল। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে এম এল আর এল দুইটা, তাহলে এম এল স্কোয়ার, তারপর কত হবে? টি ইনভার্স কত? 2। এটা হচ্ছে আমাদের কি কাজের একক, আর এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে কাজের একক এখন থেকে কি বলবো আমরা? জুল বলবো। কি বলবো? জুল। আশা করি আমরা একটু বুঝতে পারছি, একক আর মাত্রা নিয়ে আমাদের ঝামেলা নেই। আচ্ছা, তাহলে সূত্র কোনটা পাইলাম? ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ ইনটু এস। এখন এরকম হইলো যে তুমি একটা বস্তুকে বল দিলা, কিন্তু বস্তুটা বলের দিকে না অন্য দিকে গেল। এরকম হয় না যে একটা ফুটবল আমরা নিলাম পায়ের কাছে, নেওয়ার পর একটা কিক করলাম, কিক করার পর সোজা কিক করলাম, কিন্তু ফুটবলটা গেছে বাঁকা। এরকম হয় না? এরকম কিন্তু অহরহ হয়। তখন আমরা কি সেটা কি করব? এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। অর্থাৎ যদি কিক করার পর বলের দিকে না যে অন্য দিকে যায়, তাহলে আমরা কাজ কিভাবে বের করবো। আচ্ছা, এটা হচ্ছে এই অধ্যায়ের কাজের মেইন যে কনসেপ্ট, সেটা চলো আমরা দেখি একটু। তাহলে খেয়াল করো, এখানে আমরা কি করলাম, যে সাপোজ একটা ফুটবল, হ্যাঁ একটা ফুটবল। ওকে, আমরা এটাকে একটা কিক করলাম,
কিক করার পর ফুটবলটা এই বরাবর চলে গেল, কোন বরাবর? এই বরাবর। তাহলে এখানে বল হচ্ছে কত? এফ, আর এখানে স্মরণ ঘটলো এই বড় এই দিকে চলে গেছে ফুটবলটা। ওকে, এই এখন স্মরণ হচ্ছে কি আমাদের এস। খেয়াল করো, এখন কি বলের দিকে স্মরণ হয়েছে? বলের দিকে কিন্তু স্মরণ হয় না। খেয়াল করো, বল প্রয়োগ করছে কি এই দিকে, তার মানে স্মরণ হওয়া উচিত ছিল কি এই দিকে, কিন্তু গেছে কোন দিকে? অন্যদিকে চলে গেছে, তাই না? অন্যদিকে চলে গেছে। এখন আমরা কি করব অন্যদিকে চলে গেলে? আচ্ছা, আমরা যেটা করব, আমাদের কাজের সংখ্যাটা কি ছিল? কাজের সংখ্যা হচ্ছে বল ইনটু বলের দিকে স্মরণের গুণফল। বল, এই বল বলের দিকে স্মরণের গুণফল, দিকে বলের দিকে, কিন্তু এটা বলের কোন দিকে? অন্য দিকে গেছে। তাহলে কি করব, আমাদের কি বলের দিকে স্মরণ লাগবে। কি লাগবে? বলের দিকে স্মরণ। তার মানে আমাদের যেটা লাগবে, আমরা কি করব, এইটুক বের করব। কোনটুক বের করব? আমাদের এইটুক। এই আমার সাইড আপনি কি করলেন, শুধু শুধু রাখ দিলেন। আচ্ছা, আমরা বের করব এই বল আর স্মরণটা এই দিক বরাবর কতটুকু আছে, এই দিক বরাবর বল। এইটা কল্পনা করবো না, আমরা কল্পনা করবো যে এই দিক বরাবর কত গেছে। তাহলে আমরা একটা কাজ করি, একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি। চলো, এটা নাম দিই পি, এটা নাম দিই পি, এটা নাম দিই কিউ, এটা নাম দিলাম কি আর। পি কিউ, তারপর কত? আর। আচ্ছা, আমি আরেকটু বলি, যারা ম্যাথ করো তারা জানো, আমরা যদি এরকম লিখি একটা গ্রাফে, আরো ভালোভাবে বুঝাই, এরকম ধরো যে এর একটা গ্রাফ, এবং এই বরাবর হচ্ছে, ধরো যে এই বরাবর হচ্ছে 4 আর এই বরাবর হচ্ছে 2। তাহলে এই ধরো সেই বলটা, হ্যাঁ, একটা গ্রাফে এক্সপ্লেন করে দেখো কত সহজ লাগে। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর কখনো চিন্তা করব না, আমরা দেখবো যে আচ্ছা ওয়াই অক্ষ বরাবর বলটা কতটুকু গেছে? 4 একক। এক্স অক্ষ বরাবর কত গেছে? আমাদের 2 একক। তাহলে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে, আমরা বলটা দেখবো যে এক্স অক্ষ বরাবর, মানে আমরা যেদিকে বল প্রয়োগ করছি বলটা ওই দিক বরাবর কতটুকু গেছে, এইটুক হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। ওকে, তার মানে আমরা বের করব হচ্ছে বল প্রয়োগ করছে এই বরাবর, তাহলে এই এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে এটা বের করব আমরা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, তার মানে আমাদের এইটুক লাগবে। তাহলে এক্স অক্ষ বরাবর এখানে তো মান দেওয়া দিছি কত? আমাদের 2, মানে 2 একক গেছে। কয় একক গেছে? 2 একক। তাহলে আমরা সেম ভাবে বের করব যে এক্স অক্ষ বরাবর আসলে বলটুকু কতটুকু গেছে। অন্য যেদিকে যাক আমাদের এটা কোনো প্রবলেম না, আমরা বের করব হচ্ছে যেহেতু এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করছি বা এই দিকে বল প্রয়োগ করছি, তাহলে এই দিক কতটুকু গেছে এইটুকু আমরা কি বের করব। ওকে, কেন বের করব? কারণ সূত্র হচ্ছে বলের দিকে স্মরণের গুণফল, যেদিকে বল ওদিকে স্মরণ লাগবে। ওকে, আচ্ছা, একদম ইজি। হ্যাঁ, এটা কঠিন নেওয়ার কিছু নয়, একদম ইজি। আচ্ছা, তাহলে এটা দিলাম পি কিউ, তারপর কত? এস। এখন আর, পি কিউ আর। তাহলে আমরা কোনটুক বের করব? এইটুক। এইটুক আমাদের লাগবে। তাহলে এইটুক আমাদের জানা। এখন এটা ধরলাম যে থিটা কোণে চলে গেল। কি কোণে? থিটা কোণে। থিটা কোণে বাকি হয়ে গেল, যাওয়া উচিত ছিল এদিকে, এই থিটা কোণ ধরলাম, থিটা কোণে বলটা কি বেঁকে গেল। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে বাচ্চাকালে একটা সূত্র আছে, তোমরা জানো, যে cos থিটা ইকুয়াল ভূমি বাই কত? অতিভুজ। তাহলে ভূমি কত আমাদের? পি আর, অতিভুজ কত আমাদের? পি কিউ, সমান সমান আমাদের কি লাগবে? পি আর লাগবে। তাহলে আর গুণ করো, তাহলে পি আর ইকুয়াল পি কিউটা cos থিটা হবে, তাহলে পি কিউ ইনটু কি হবে? cos থিটা। ওকে, এখন পি আর লাগবে আমাদের, তাহলে পি আর ইকুয়াল পি কিউ। পি কিউ মানে কত? এই এস। তাহলে আমরা বসালাম এস, তারপর কি আছে? cos থিটা। আশা করি বুঝতে পারছো। একটু ক্যালকুলেশন আছে হালকা আর কি, আমাদের বইতে ভাবে এটা বলা নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, এস cos থিটা। ওকে, এখন দেখো, তাহলে এখন আমরা কি লিখবো? ডব্লিউ সূত্র কি ছিল? ডব্লিউ ইকুয়াল কত? এফ ইনটু কত? এস। কিন্তু আমরা এস লিখবো না, এখানে এখানে লিখবো কি? বল ইনটু বলের দিকে স্মরণের গুণফল। তাহলে বলের দিক কতটুকু? পি আর। বলটা এই দিক বরাবর কিক করছি, তাহলে এই দিক বরাবর যাবে, তাহলে বলের এই দিক বরাবর অংশ কতটুকু? পি আর। তাহলে এখানে কি হবে আমাদের? পি আর। তাহলে দেখো এফ ইনটু পি আর মানে কি? এস cos থিটা। তাহলে কি হবে? এফ এস cos থিটা। এইটাই হচ্ছে মেইন সূত্র, কাজের মেইন সূত্র হচ্ছে এটা। ডব্লিউ ইকুয়াল কত হবে? এফ এস cos থিটা। এইটাই হচ্ছে আমাদের মেইন সূত্র। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো মনে রাখার সূত্র হচ্ছে এটা, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা। ওকে, এখন কিছু শর্তাবলী আমরা দাঁড় করাবো। দেখো কি শর্তাবলী আমরা দেখি, একটু খেয়াল করি। তোমাকে বললো পরীক্ষায় যে বলটা ধরো যে 60 ডিগ্রি কোণে ঘুরে গেল। কি কোণে গেল? 60 ডিগ্রি। তাহলে এখানে cos থিটা জায়গায় কি হবে? 60, তাই না? বলতে পারে 45 ডিগ্রি কোণে কিক করলো, তাহলে এখানে কত হবে? 45। আচ্ছা, ঠিক আছে। এখন এরকম হইলো যে বলটা তুমি যেদিকে, এটা মুছে দিই আমরা, হ্যাঁ এটা মুছে দিই। মেইন সূত্র হচ্ছে কোনটা? এইটা আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস cos থিটা। বলটা তুমি যেদিকে কিক করছো বলটা ওই বরাবরই গেছে, ওই বরাবরই গেছে। ওকে, তাহলে সূত্র কি? সূত্র কিন্তু আমরা শিখছি, বল যেই বরাবর কিক করে যদি ওই বরাবর যায়, তাহলে সূত্র ইজ ইকুয়াল ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ ইনটু এস। এটা কিভাবে আসে জানো? শোনো, এখানে বল একটা ভেক্টর রাশি, স্মরণ কি একটা ভেক্টর রাশি।
তার মানে দোনোটা একই দিকে কাজ করতেছে। কোন দিকে? একই দিকে। বলও একই দিকে, সরণ একই দিকে। যদি এরকম হয় দুইটা রাশি এখানে একই দিকে কাজ করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। আমি আবার বলতেছি, দুইটা ভেক্টর বা দুইটা রাশি যদি একই দিকে কাজ করে তাহলে তার মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। ওকে, আমরা কিন্তু এগুলো জানি। তাহলে একই দিকে যদি হয়, সাপোজ এরকম একই দিকে যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। এখন যদি বিপরীত দিকে হয়, ওকে, বিপরীত দিকে সাপোজ বলটা আরেকজন কিক করলো অন্যদিকে, তাহলে বিপরীত দিকে হলে তাদের মধ্যবর্তী কোণ হয় কত? আমাদের 180 ডিগ্রি। আচ্ছা, তার মানে একই দিকে হলে মধ্যবর্তী কোণ কত হবে? 0। আর যদি বিপরীত দিকে হয় তাহলে কত হবে? 180। এখন অনেকে বললো যে বলটা মারলাম আমরা 90 ডিগ্রি কোণে চলে গেল। কত ডিগ্রি কোণে? 90। কত? 90। তাহলে শর্তে এখানে কয়টা দ্বারা করলাম? 3টা। একটা 0 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, আর একটা কত? 90 ডিগ্রি। এবার তুমি কি করবা? এই মানগুলো এখানে বসায় দিবা। এই মানগুলো কি করবা? এখানে বসায় দিবা। তাহলে আমরা যদি লিখি তাহলে 0 ডিগ্রির জন্য ওকে, সূত্র হবে W Fs cos θ। ওকে, তো দেখো F S cos, এখানে থিটার মান কত ডিগ্রি? আমাদের 0 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত জানো? 1। কত? 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে শুধু থাকবে W কত? F S। দেখো W কি থাকে? Fs। আসলে এই সূত্র থেকেই ওই সূত্রটা আসার ফলে আমরা তো ধট করে মুখস্থ করে ফেলি। ঘটনা আসলে এখন 180 ডিগ্রি যদি হয়, 180 ডিগ্রি যদি হয়, এখন Fs, এখন এই মানটা করার পর তুমি এটা কি অ্যান্সার পাবা? পজিটিভ অ্যান্সার পাবা। কি পাবা? পজিটিভ। তাই এটাকে বলে হচ্ছে আমরা কি? ধনাত্মক কাজ। কি বলে? আমাদের ধনাত্মক কাজ। আচ্ছা, এখন 180 ডিগ্রি হলো কত ডিগ্রি কোণে? 180। তাহলে এটা বসাও W Fs cos, একবার বড়াই দিলাম 180। এখন জানো cos 180 ডিগ্রি মান কত জানো? -1। কত? -1। তাহলে Fs এই cos 180 এর পুরো মান কত? -1। তাহলে কি হবে? -Fs। তাহলে এখন যে তুমি কাজটা পাবা এটা কি? ঋণাত্মক কাজ পাবা। কি পাবা? ঋণাত্মক। এগুলো অবাস্তব মনে হয়, তাই না? ফিজিক্সের ভাষায় এগুলো ধনাত্মক কাজ বলা, ঋণাত্মক কাজ বলা। আচ্ছা, এরপর 90 ডিগ্রি কোণে মারলা। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি কোণে যদি মারি তো W Fs cos 90। ওকে, এখন দেখো Fs cos 90, cos 90 এর মান কত? 0। তাহলে এখানে ইনটু কত হবে? 0। তাহলে পুরোটা গুণ করলে কত বলতে হবে? 0। এটাকে বলা হচ্ছে শূন্য কাজ। কি বলে আমরা? শূন্য। ক্লিয়ার? এখান থেকে এমসিকিউ আসে যে কখন কাজ পজিটিভ পাওয়া যাবে, তাই না? কখন কাজ ঋণাত্মক হবে? ঋণাত্মক কাজ কোনটা? কত ডিগ্রি কোণে? কত ডিগ্রি কোণে কাজ শূন্য হবে? তখন cos কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। থিটার মান যখন 90 হবে তখন কি আমাদের কাজটা কি হবে? 0 হবে। এই হচ্ছে তিনটা জিনিস, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আর হচ্ছে কি আমাদের শূন্য কাজ। এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আশা করি তোমরা একটু সবাই বুঝতে পারছো। তাহলে মেইন সূত্র কোনটা হবে? W কি হবে? Fs cos θ। শক্তি নেই। শক্তি কি? একটা সহজ ভাষায় বলি, আমি যা বলি তাই নোট বারবার বলতেছি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। ঠিক আছে? কোনো বস্তু যে কাজ করবে সেই সামর্থ্যটাকে আমরা কি বলি? শক্তি। এবং শক্তির ইংলিশ হচ্ছে আমাদের এনার্জি। কি? আমাদের এনার্জি। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমরা যখন কাজ করি তখন আমাদের কি শক্তি ব্যয় হয়? অবশ্যই। এই যে আমি কথা বলতেছি আমার শক্তি ব্যয় হচ্ছে, আবার যখন খাবার খাবো, রেস্ট নিবো, পুনরায় আবার শক্তি পাবো, তাই না? তো কোনো কাজ করলেই কি লাগবে? আমাদের শক্তি অবশ্যই লাগবে। আর যার ভিতরে শক্তি আছে সেই কি কাজ করতে পারবে। কথা খেয়াল করো, কাজ আর শক্তি দুইটা জিনিস একই কথা। কারণ কিভাবে? যে কাজ করতে, যার ভিতরে শক্তি আছে সে কি কাজ করতে পারবে, ঠিক কিনা? যার ভিতরে শক্তি আছে সে কি কাজ করতে পারবে। আচ্ছা, আর যে কাজ করবে তার কি শক্তি ব্যয় হবে? অবশ্যই শক্তি ব্যয় হবে, তাই না? ওকে, এটাই হচ্ছে, তার মানে কাজ আর শক্তি জিনিসটা কি? একই কথা। ওকে, এখন শক্তি যেটা আছে এরকম ভাবে আমরা লিখতে পারি। কিরকম লিখতে পারি? যে কৃত কাজ, এই কথাটা লিখতে পারি। দেখো এই কথাটা আমাদের বইতে আছে। কৃত কাজ মানে যে কাজ আমরা করি, ইজিক্যালটা হচ্ছে ব্যয়িত শক্তি। কি শক্তি? আমাদের ব্যয়িত শক্তি। অবশ্যই এটা সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কৃত কাজ ইজিক্যাল টু ব্যয়িত শক্তি, মানে আমরা যেই কাজটা করব অবশ্যই এখানে কি হবে? শক্তিটা লস হবে, শক্তিটা কি চলে যাবে। এই জন্য আমরা লিখি কৃত কাজ ইজিক্যাল টু ব্যয়িত শক্তি। কতটুকু শক্তি খরচ হয়েছে। ওকে, তার মানে এখানে আমরা লিখতে পারি কৃত কাজ ইজিক্যাল টু কি? আমাদের ব্যয়িত শক্তি। এখন শক্তির বিভিন্ন রূপ আছে, তার মধ্যে বিশেষ রূপটা হচ্ছে যান্ত্রিক শক্তি। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যান্ত্রিক শক্তিটা কি? যান্ত্রিক শক্তিটা হচ্ছে কোনো বস্তু, মনে রাখবা, কোনো বস্তু তার অবস্থান বা গতির কারণে যে শক্তি অর্জন করে বা যে শক্তি যার ভিতরে জমা থাকে সেটাকে আমরা কি বলি? যান্ত্রিক শক্তি। ওকে, তার মানে এখানে যান্ত্রিক শক্তির দুইটা, একটা হচ্ছে অবস্থানের কারণে আর একটা হচ্ছে কি? গতির কারণে। ওকে, তার মানে যান্ত্রিক শক্তিকে যদি আমি ভাঙি তাহলে দুইটা রূপ পাই। কয়টা রূপ পাবো আমরা? দুইটা। আচ্ছা, তাহলে কি কি আমরা একটু দেখি।
যান্ত্রিক শক্তি। ওকে, যান্ত্রিক শক্তি আমরা একটু লিখি, দুইটা রূপ পাই। ওকে, দুইটা রূপ শুদ্ধ ভাষায় যদি আমরা বলতে যাই, দুইটা রূপটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে বিভব শক্তি, কি বলা হয়, বিভব শক্তি। ওকে, আর আরেকটাকে বলা হয় হচ্ছে গতি শক্তি। এই তাহলে আমি সংজ্ঞাটা কি বলছি, কোন বস্তুর অবস্থান বা গতির কারণে, দুইটা জিনিস, অবস্থানের কারণে যে শক্তি সেটাকে বলি হচ্ছে বিভব শক্তি, আর গতির কারণে যে শক্তি সেটা হচ্ছে আমাদের গতি শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তিটা বিভব শক্তি, গতি শক্তির কি নরমালি সমষ্টি। এই তো সংজ্ঞা থেকে বোঝা যায় যে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে আমরা কি বলি, যান্ত্রিক শক্তি। এবং যান্ত্রিক শক্তির কয়টা রূপ, দুইটা, একটাকে বলা হচ্ছে বিভব শক্তি, আরেকটা কি বলা হয় গতি শক্তি। বিভব শক্তির আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে স্থিতি শক্তি। কি শক্তি আমাদের, স্থিতি শক্তি। ওকে, আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, যত শক্তি থাকুক, যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি, বিভব শক্তি, গতি শক্তি, সবগুলোর একক কি হবে, জুল। শক্তি যদি থাকে আর আশেপাশে যেই লোকই থাকুক না কেন তার একক কি হবে, জুল। তার মানে এখানে বিভব শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি, যান্ত্রিক শক্তি, সবগুলো শক্তির একক কি হবে আমাদের, জুল হবে। কি হবে, জুল। এবং বিভব শক্তি প্রকাশ করা হয় হচ্ছে ইপি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়, ইপি। আমরা যখন ছোট ছিলাম তখন ইপি দ্বারা পড়ছি, হ্যাঁ, আগের বই ছিল। এখন তোমরা যে নতুন বইগুলা পড়ো সেটার মধ্যে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা। কি দ্বারা, ভি দ্বারা। ওকে, তুমি ইপি দিয়ে প্রকাশ করো। ওকে, এটা হচ্ছে বেটার, ভালো আর কি, ভালো ভালো দেখা যায়। আর ইকে, গতিশক্তিকে প্রকাশ করা হচ্ছে ইকে দ্বারা, এবং নতুন বই হচ্ছে আমাদের টি দ্বারা। কি দ্বারা প্রকাশ করে, টি দ্বারা। ইপি মানে কি, পি দ্বারা বোঝা হচ্ছে পটেনশিয়াল, ই দ্বারা বোঝা এনার্জি, মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে বিভব শক্তি। আর গতিশক্তি কাইনেটিক। আচ্ছা আমি লেখা দিই একটু, হ্যাঁ, এটা একটু লেখা দিই তাহলে বুঝতে সুবিধা হবে, নোট যেহেতু করবা তোমরা। পটেনশিয়াল, পটেনশিয়াল এনার্জি। আর কে দ্বারা বোঝা হচ্ছে কাইনেটিক, কাইনেটিক মানে হচ্ছে গতি, গতি এনার্জি। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি আচ্ছা কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে বিভব শক্তিটা কি, এখন যদি বিভব শক্তি ভেঙে বলছি, কোনো বস্তু স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে আনলে তার মধ্যে যে শক্তি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি, বিভব শক্তি। ওকে, শুধু অবস্থান পরিবর্তনের কারণে। সাপোজ কিরকম আমি বলি, ধরো এই মার্কারটা এরকম আছে। ওকে, এখন আমি কি করব, মার্কারটাকে উপরে তুলবো। কোথায় তুলবো আমরা, উপরে, উপরে। এখন উপর থেকে যদি ফালাও, তোমার হাতে কি বাড়ি খাবে না, একটু আঘাত অনুভব হবে। এখন আঘাতটা কি হলো, যখন আমি বস্তুটাকে উঠাইছি তখন এটার মধ্যে একটা শক্তি জমা হয়, এই শক্তিটা নিয়ে হয় বস্তুটাকে নিচে পড়ে। এই যে আমরা একটা অবস্থানে ছিল আরেকটা অবস্থানে নিয়ে গেছি, এই শক্তিটা হচ্ছে আসলে বিভব শক্তি হিসেবে বস্তুর মধ্যে কি জমা থাকে। এরকম একটা ইট যদি আমরা ছাদের উপরের থেকে নিচে ফালাই, কারো কাছে গায়ে যদি পড়ে, সাপোজ ধরতেছি আমরা, কারো গায়ে যদি পড়ে তাহলে সে কি ব্যথা অনুভব করে। কেন ব্যথা অনুভব করে, কেন, কারণ আমরা যখন একটা ইট উপরে উঠাই তার মধ্যে কি শক্তি জমা হয়, এই শক্তিটা নিয়ে সে কি করে, নিচে আঘাত করে। এছাড়াও নিচ থেকে উপরে উঠাইলে যে বিভব শক্তি আমার কোনো কথা নেই। ধনুক আছে, ধনুক আমরা যখন টান দেই তখন এটার মধ্যে কি হয়, শক্তি জমা হয়, যখন ছেড়ে দেয় এই শক্তিটা কি হয়, গতিশক্তিতে কনভার্ট হয়। তাই এখানেও যখন ধনুক টান দিব তখনও তার মধ্যে যে শক্তি জমা হবে সেটাও কি আমাদের বিভব শক্তি। ওকে, আচ্ছা, আর গতিশক্তি কি, কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি থাকে সেটাকে বলি কি আমরা গতিশক্তি। যেমন কোনো গাড়ি চলে, এই কিসের জন্য, গতিশক্তির জন্য, গতির কারণে, গতি স্থিতি না, গতি। আমরা হাঁটা চলা করি, এগুলা কি নর্মালি আমাদের গতিশক্তি। ওকে, এখন আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে বিভব শক্তির সূত্রটা কিভাবে আসে, এটা নিয়ে সুন্দর করে আলোচনা করব, তারপর আমরা গতিশক্তিতে যাব। ওকে, তাহলে বিভব শক্তি ইপি দ্বারা প্রকাশ করতে হয়, হ্যাঁ, ইপি। ওকে, আমরা কি করলাম, ওই উদাহরণটা দেখি, ধরো নিচে একটা বস্তু আছে আমাদের, হ্যাঁ, আমরা এই বস্তুটাকে ধরো যে ছাদে উঠাবো। কোথায় উঠাবো, ছাদে, একটা উচ্চতায় উঠাবো। ওকে, তো বস্তুটাকে আমরা একটা উচ্চতায় উঠাবো, সাপোজ একটা বস্তু আমরা এর উপরে উঠাবো। ওকে, ওকে, আচ্ছা, এই বস্তুটার ভর দিলাম হচ্ছে এম, কি দিলাম আমরা, এম, আর এই দাঁড়ানোর উচ্চতা হচ্ছে আমাদের এইচ। আমি কিন্তু বলছি, এখন যখন আমরা একটা বস্তুকে নিচ থেকে উপরে উঠাবো তখন তার মধ্যে শক্তি জমা হবে, আর সেই শক্তিটা হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে বস্তুর ভর হচ্ছে কি এম এবং উচ্চতা হচ্ছে কি এইচ। তাহলে বস্তুর ওজন যদি হিসাব করতে চাই, বস্তুর ওজন, ওকে, এখন কেন হিসাব করে বলতেছি, আস্তে আস্তে অপেক্ষা করো। বস্তুর ওজন,
বস্তুর ওজন যদি হিসাব করতে চাই তো ডব্লিউ ইজ ইকাল টু এম ইন্টু কত জি। অর্থাৎ কোনো বস্তুর ভরকে আমরা যদি অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই, বস্তুর ওজন পেয়ে যাই, এই যে ওজন। ওকে আচ্ছা, এখন এই যে আমি এইটাকে নিচ থেকে উপরে উঠাইছি, একটা কি কাজ করছি না, এই কাজ করছি না। ও আমি কিন্তু একটু আগে বলছি আগের অবস্থান ছিল এটা, এখন আমরা সরাইছি, তাহলে এই যে সরাইলাম, স্মরণ ঘটছে, স্মরণ তো ঘটছে, তার মানে যেদিকে বল, দেখ আমি যেদিকে বল দিছি স্মরণ ওদিকে, আমি বল দিছি উপরে, স্মরণও করছে কোন দিকে, উপরের দিকে। মানে আমি যেদিকে বল দিছি, যেদিক বরাবর টান দিছি, স্মরণটা মানে সরেও গেছে কি ওই দিক বরাবর, তাহলে এখানে কি কাজ হয়েছে, অবশ্যই। আমি কাজ না হলে তো শক্তি হবেই না, তার মানে এখানে যখন আমি কাজ করছি অবশ্যই কি শক্তি লাগছে। তাহলে আমরা এটাই লিখতে পারি যে কৃত কাজ ইজ ইকাল টু কি আমাদের ব্যয়িত শক্তি, যতটুকু কাজ করছি ততটুকু আমাদের শক্তি কি হবে, খরচ হবে। ওকে, তাহলে আমরা জানি, তাহলে দেখো এরকম লিখতে পারি যে ব্যয়িত শক্তি ইজ ইকাল টু কি হবে, কৃত কাজ কতটুকু কাজ করছি আমরা, তাই না, কতটুকু কাজ করছি। তাহলে কাজের সূত্র আমরা কি জানি, এবার এটা ডব্লিউ দ্বারা প্রকাশ করে ফেলি আমরা, ডব্লিউ ইজ ইকাল টু কি জানি আমরা, এফ ইনটু কত আমাদের এস, তাই না। এই কাজ করছি, কতটুকু কাজ করছি, যতটুকু কাজ করছি ততটুকু শক্তি। ওকে, যতটুকু কাজ করছি ততটুকু শক্তি, কাজ ইজ ইকাল টু শক্তি, শেষ। তো ডব্লিউ ইজ ইকাল টু কত, এফ ইনটু, তাহলে এফ লেখো, এফ ইনটু এই এস মানে কি সরণ। এখন এখানে সরণ কি নিচ থেকে উপরে, তাহলে এখানে এস এর জায়গায় আমাদের কি হবে, এইচ হবে, কি হবে এইচ। যদি আমরা সমতলে কোনো বস্তু সরাইতাম তাহলে কি হইতো, এস হইতো, কিন্তু এখন উপরে, তাহলে এখন এস এর জায়গায় কি হবে, এইচ, তাহলে কি হবে এফ ইনটু কত হবে, এইচ। এখন এফটা কি বল, এখন বলটা কি, এই যে আমি বস্তুটাকে উপরে উঠাইছি, একটা কি বল দিছি না, বল দিয়ে কি উপরে উঠাইছি না, এখন বস্তুটার কি একটা ওজন আছে না, তাহলে আমি যেটা করছি বস্তুর ওজনের সমান পরিমাণ বল দিয়ে কি আমি উপরে উঠাইছি। যদি আমার বল আর বস্তুর ওজন যদি সমান না হইতো তাহলে কিন্তু উপরে উঠতো না, বস্তুর ওজন যদি বেশি হইতো তাহলে আমার বল কাজ হতো না, নিচে পড়ে যেত। তার মানে আমার বল বস্তুর ওজনের কি হয়েছে, সমান হয়েছে, তাই আমি এটাকে উপরে উঠাইতে পারছি। কথা বুঝতে পারছি? অর্থাৎ আমরা এরকম লিখতে পারি বল ইকুয়াল কি বস্তুর ওজন। ওকে, বস্তুর ওজন, অর্থাৎ এই বস্তুর ওজনের সমান পরিমাণ বল দিয়ে আমি কি উপরে উঠাইছি। তার মানে এখানে আমরা লিখতে পারি এফ, বলকে প্রকাশ করে এফ, আর বস্তুর ওজন মানে কি এম জি, তাহলে এখানে লিখতে চাই কি এম জি, তাহলে এফ ইকুয়াল কি লেখা যায় এম জি, তাহলে এখান থেকে এফ এর জায়গায় বসাবো কত, এম জি ইন্টু কত আমাদের এইচ, তাহলে এখান থেকে লিখতে পারি এম জি এইচ। আমি একটু আগে বলছি কাজ যে কথা আর শক্তি কি একই কথা, তাহলে এখানে ডব্লুর জায়গায় চলে আসবে কি ইপি, কি চলে আসবে আমাদের ইপি, এই পরিমাণ শক্তি কি বস্তুর ভিতরে আসলে জমা হবে। ক্লিয়ার? কাজ ইজিক্যাল টু শক্তি, কাজ যে কথা শক্তি একই কথা, কাজ যে কথা শক্তি একই কথা, কাজ শক্তি কনভার্ট হয়ে যাবে, এই পরিমাণ শক্তি কি হবে, জমা হবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তাহলে এম মানে কি বস্তুর ভর, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, এইচ মানে কি উচ্চতা। এই এইচটা তোমরা নোট করে রাখো, বারবার বলতেছি। এই এইচটার পরিচয় হচ্ছে এই যে এই এইচটা আমরা একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই, নোট করে ফেলো। এই যে এই এইচটার পরিচয় লাগবে হচ্ছে ভূমি থেকে উচ্চতা। এটা যে কত ইম্পর্টেন্ট তোমাদের আমি বুঝাতে পারবো না, তোমরা বুঝবে কখন জানো, যখন ম্যাথ করতে যাও। এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, অনেক ইম্পর্টেন্ট, এটা নোট করো, দ্রুত নোট করো, এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তাহলে এখানে এইচটা হচ্ছে কি আমাদের ভূমি থেকে উচ্চতা, তার মানে আমরা সূত্র পাইলাম বিভব শক্তি বা স্থিতি শক্তি ইপি সমান সমান কত এম জি এইচ, শেষ। এবার চলো আমরা গতিশক্তি কাজ করব। কি শক্তি আমাদের এবার, গতিশক্তি, কাইনেটিক এনার্জি। গতি শক্তি ই কে, ওকে আচ্ছা গতিশক্তি। তাহলে গতিশক্তি যদি আমরা বলি তাহলে দেখো কিভাবে গতিশক্তি হবে। ধরো এখানে এম ভরের একটা বস্তু আছে, এখানে এম ভর কি, এখানে এম, ওকে আমি বস্তুটাকে বল প্রয়োগ করলাম এফ, তাহলে বস্তুটা সরণ করবে মানে গতিশীল হবে, এটা ধরলাম কি আমরা এস। ওকে স্বাভাবিক, একটা বস্তু ছিল বল প্রয়োগ করছি, বস্তুটা গতিশীল হয়েছে। এই যে গতিশীল হয়েছে, আমি যখন বল প্রয়োগ করছি তখন কি কাজ হয়েছে না, ওকে কাজ হয়েছে। এখন এই যে কাজ হয়েছে, এই কাজটা বস্তুটার মধ্যে কি হয়, শক্তি হিসেবে কনভার্ট হয়, ওকে কনভার্ট হয়ে যায়। তো আমি যখন কাজ করছি তখন বস্তুটা এই শক্তিটা অর্জন করে কি হয়েছে, গতিশীল হয়ে গেছে। আমি যখন বস্তুটাকে বল প্রয়োগ করছি, আমি যে কাজটা করছি এই কাজটা বস্তুর মধ্যে শক্তি হিসেবে জমা হয়ে গেছে, এই শক্তি নিয়ে এসে কি করছে, সামনে আগায় গেছে। হ্যাঁ, এইভাবে আসলে গতিশক্তিগুলো কি তৈরি হয়। তাহলে আমরা এখানে একই আগের মতো লিখতে পারি যে গতিশক্তি
গতি শক্তি ইকুয়াল কৃত কাজ, কি লিখতে পারি কৃত কাজ। ওকে, গতি শক্তি ইকুয়াল কত কৃত কাজ, যেটা আমি বারবার বলতেছি, কাজ মানেই শক্তি। তাহলে কৃত কাজ, তাহলে কৃত কাজ যদি বলি তাহলে এখানে কৃত কাজ মানে কি জানি আমরা, ওই আগের সূত্র W ইকুয়াল টু কত Fs, কোনো সমস্যা নাই, W ইকুয়াল টু কত আমাদের Fs, তাই না? আচ্ছা এদিকে গিয়ে লিখি আমরা। এখন F কে ভাঙো, আমরা তৃতীয় অধ্যায় শিখছি F ইকুয়াল কত M ইনটু কত A, তাহলে এখানে কি লিখবো M A তারপর কত S, সমস্যা নাই, ওকে লিখলাম। এখন দেখো আমরা একটা সূত্র শিখছিলাম দ্বিতীয় অধ্যায়, ওকে গতি অধ্যায়, সেটা কি ছিল যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস কত 2as, ওকে v স্কয়ার ইজ ইকুয়াল টু কত u স্কয়ার প্লাস 2as, আদিবিক হচ্ছে u, শেষবিক হচ্ছে কি v, a হচ্ছে কি ত্বরণ, s হচ্ছে কি সরণ। এখান থেকে আমরা কি করব, এই as এইটুকের মানটা বের করব, এইটুকের মান, এই যে এইটুকের মান, চলো বের করি। তাহলে এখানে আমরা কি করব, v স্কয়ার এই এটাকে পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2as, ওকে। আচ্ছা এখন আমাদের কি দরকার, as দরকার, তাহলে আমরা একটু সাজায় লিখি 2as ইজ ইকুয়াল টু এটাকে পাশে নিয়ে যায়, তাহলে v স্কয়ার মাইনাস কত আমাদের u স্কয়ার, এখন as লাগবে, তাহলে as রাখা এই দুইটা নিচে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইড বাই কত আমাদের 2, ওকে। তার মানে as এর মান আমরা কি পাইলাম, v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইড বাই কত আমাদের 2, তাহলে এখানে আমরা বসাই, তাহলে বসাই চলো, তাহলে m ইনটু as এর এই পুরো মান, তাহলে v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইড বাই কত 2। এখন খেয়াল করো একটু, এখন এই ভিটা কি শেষ বেগ, ইউটা কি আদি বেগ। এখন বস্তু কি ছিল, প্রথমে স্থির ছিল, কি ছিল স্থির, তাহলে স্থির থাকলে আদি বেগ কত আমাদের 0 হবে, কত হবে 0। তার মানে এখানে যদি আমরা বসাই দেখো m ইনটু v স্কয়ার মাইনাস কত u স্কয়ার ডিভাইড বাই কত আমাদের 2, তাই না? এই যে এরকম আসে, তাহলে এখান থেকে আলটিমেটলি কি দাঁড়াবে, আমরা একটু এটা মুছে দিই, হ্যাঁ একটু এটা মুছে দিই, আশা করি এটা নোট করে নিও তুমি, হ্যাঁ এখান থেকে। তাহলে এখান থেকে আমরা দাঁড়াবো করবো হচ্ছে e কে ইকুয়াল m ইনটু v স্কয়ার ডিভাইড বাই কত 2, 0 স্কয়ার মানে কত 0, বাদ চলে যায়। তো এটাকে যদি আমরা সাজায় লিখি, কি লিখি আমরা সাজায় লিখি, তাহলে m v স্কয়ার ডিভাইড বাই কত 2, mটা v এর সাথে গুণ হয়ে যাবে। এখন আরেকটু মেকআপ করে যদি লিখি, এটা কিভাবে লেখা যায়, e কে সমান কত হাফ m v স্কয়ার, এটা হচ্ছে সর্বশেষ মেকআপের পরে এই অবস্থা। হাফ হাফ যে কথা আর দুই কি একই কথা, কারণ এটার সাথে এটা গুণ করলে কি হবে, এরকম হবে। তাহলে এইভাবে আসে যে ই কে সমান কত হাফ m v স্কয়ার, ওকে। এই হচ্ছে গতিশক্তির সূত্র, প্রমাণ আর কি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আশা করি আমরা এইটুকু পুরোটুকু আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা যেখান থেকে 100% বলে দিচ্ছি একটা সৃজনশীল থাকেই, ওকে। তো এইটা একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরা। তাহলে এখানে আমাদের টপিকটা হচ্ছে এখন শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। শক্তির নিত্যতা যে কথা আর সংরক্ষণশীলতা একই কথা, নিত্যতা বা কি সংরক্ষণশীলতা, আমি শর্টকাট করে লিখলাম। এই বারবার বলতেছি এটা ক্লিয়ার হয়ে যাও, এই জিনিসটা কেউ ক্লিয়ার হয় না, কেউ না। এই যে আমি অফলাইন স্টুডেন্ট পড়াই, এই জিনিসটা কেউ ক্লিয়ার হতে চায় না, এই জিনিসটা যে কত গুরুত্বপূর্ণ এখন দেখবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা ম্যাথ করছো অনেকেই জানো। আচ্ছা, শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি বোঝায়, এই জিনিসটা আগে আমরা একটু এক্সপ্লেন করি। যে এরকম বলে, একটু তোমরা খাতা কলম নিয়ে লেখো, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে এবং মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, ওকে। আমি আবার বলতেছি তোমাদের জন্য, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে এবং মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, ওকে। এখন এটার মিনিং কি, খালি পড়লাম এই মিনিং বুঝতে পারছি। শক্তিটা কখনো ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না, এটা কি আর কনভার্ট হয়। আচ্ছা কীরকম আমি বলি, দেখো তোমরা যারা স্কুলে কলেজে যারা আমার ক্লাস করতেছো, এখন যারা বসে আসো আমার ক্যামেরার সামনে, তোমরা কি একটা ড্রেসে পরে আসো, বাসায় কি একটা ড্রেস, আচ্ছা ঠিক আছে, তুমি মানুষ, খেয়াল করো তুমি মানুষ, তুমি কি মানুষ, এখন বাসায় কি হচ্ছে একটা ড্রেস পরে আসো, এখন স্কুল বা কলেজে যাবা তখন কি তোমার ড্রেসটা চেঞ্জ হবে, তুমি যখন বেড়াতে যাবা তখন কি তোমার ড্রেসটা চেঞ্জ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ড্রেস আবার যখন তুমি বিয়ে বাড়িতে যাবো কোনো অনুষ্ঠানে, তখন ড্রেসটা কী হবে, চেঞ্জ হবে। তার মানে দেখো তুমি মানুষ ঠিকই আছো, কিন্তু তোমার অবস্থান অনুযায়ী, বাসা, স্কুল, কলেজ, বিয়ে বাড়ি, অবস্থান অনুযায়ী তোমার রূপগুলো কি চেঞ্জ হচ্ছে,
এরকম শক্তিও তার অবস্থান অনুযায়ী কি করে, তার রূপটা কি করে, চেঞ্জ করে। সেই শক্তিই থাকে, কিন্তু অবস্থান অনুযায়ী এক সময় হয় বিভব শক্তি, এক সময় হয় কি গতিশক্তি, এক সময় হয় কি রাসায়নিক শক্তি, এক সময় হয় কি বৈদ্যুতিক শক্তি। কিন্তু তুমি মানুষই থাকো, তো পর্যায়ে ঘুরে ঘুরে তুমি কি অবস্থায়, বাসায়, স্কুল কলেজ, বেড়াতে, বিয়ে বাড়ি, বাসায়, তাহলে এরকমভাবে কি চলতে থাকে। তার মানে এখানে কি হয়, শক্তিটা ধ্বংস হয় না। মানুষটা কি ফিজিক্সের ভাষায় মানুষটা কি হয়, ধ্বংস হয় না, এরকম আর কি। তো শক্তিটা কি হয়, এরকম চলতে থাকে, তার অবস্থান অনুযায়ী কি হয়, পরিবর্তিত হয়ে আবার এরকম সার্কেলভাবে কি চলতে থাকে, এরকম চলতেই থাকে। এটা এখানে বুঝাইছে। আচ্ছা, এই জিনিসটাই কি করবো, এখন আমরা প্রমাণ করব। আচ্ছা, এখন যেটা করব যে নীতি তো আমরা জেনে গেলাম, সংরক্ষিত নীতি কি যেটা আমি বললাম সেটা। এখন আমরা একটা প্রমাণ দেখব, প্রমাণটা কি এটা দেখব। আমরা কি করব যে একটা বস্তু আমরা নিব, একটা বস্তু নিলাম এবং এই বস্তুটার উচ্চতা আমরা এইচ ধরলাম, কি ধরলাম আমরা, এইচ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমরা এ। আমরা কি করব, এ থেকে একটা বস্তু, সরি এটা 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 না, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই নিচ থেকে, মাটি থেকে উচ্চতা হচ্ছে কি আমাদের এইচ। আমরা কি করব, এ বস্তুটা আছে এটাকে উপর থেকে ফেলে দিব। ফেলে দিলে আমরা 3টা পয়েন্ট নিব। কয়টা, 3টা পয়েন্ট। ধরো এ একটা পয়েন্ট, এই বি একটা পয়েন্ট নিলাম, ওকে, আর এখানে সি শেষ পয়েন্ট নিলাম। আর 3টা পয়েন্ট নিব। কয়টা পয়েন্ট, 3টা পয়েন্ট। একটা হচ্ছে এ, বি, আর হচ্ছে কি সি। তাহলে আমি যখন এ থেকে ছেড়ে দিছি, পুরাটা কত, এইচ। তাহলে এ থেকে যখন ছেড়ে দিছি আমরা, এই দূরত্বটা, এ থেকে বি এর যে দূরত্বটা, এটাকে আমরা এক্স ধরলাম। কি ধরলাম আমরা, এক্স ধরে নিলাম। একটু দেখো, অপেক্ষা করো, বুঝতে পারবা তোমরা। আচ্ছা, তাহলে পুরাটুক কত, এইচ, আর এ থেকে বি তে আমরা কি ধরলাম, এক্স। তাহলে এইটুক কত হবে, যে বি থেকে সি, এইটুক কত হবে, যে এইটুক। তাহলে পুরাটা কত, এইচ, এইটুক কত, এক্স। তাহলে এইটুক কি হবে, পুরাটা থেকে এইটুক কি যাবে, বিয়োগ যাবে। তাহলে পুরাটা হবে কত আমাদের, এইচ মাইনাস কত, এক্স। অর্থাৎ বিসি যে দূরত্বটা, এটা হবে কি আমাদের এইচ মাইনাস এক্স। অর্থাৎ এ সি দূরত্ব কত, এইচ, এ এক্স দূরত্ব কত, এক্স, এ বি দূরত্ব কত, এক্স, এবং বি সি দূরত্ব কত আমাদের এইচ মাইনাস এক্স। আচ্ছা, এখন এইটা কি করলাম, উদয় একা ফেললাম। একটা বস্তু, আমরা যখন একটা বস্তুকে উপরে উঠাবো, তার মধ্যে কি জমা হয়, বিভব শক্তি। যখন এটা ফেলে দিব, তখন আস্তে আস্তে এটা কি হবে, গতিশক্তিতে কনভার্ট হতে থাকবে। এবং যত নিচে নামতে থাকবে, বিভব শক্তি কি হবে, কমতে থাকবে, আর গতিশক্তি কি হবে, বাড়তে থাকবে। কারণ যত উপরে উঠে তুমি ফালাইবা, তার গতিশক্তি কি হবে, তত স্পিডে সে কি করবে, আঘাত করবে, তাই না। তার মানে উপরে উঠালে বিভব শক্তি জমা হবে, আর ফেলে দিলে সেটা কি হবে, গতিশক্তি আস্তে আস্তে কনভার্ট হবে। তাহলে গতিশক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বিভব শক্তি কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, কারণ আগে নিচে চলে আসতে আসতে এই। তাহলে দেখো, শক্তি কনভার্ট হচ্ছে, একবার বিভব শক্তি, একবার গতিশক্তি, একবার বিভব শক্তি, একবার কি গতিশক্তি, এভাবে কি কনভার্ট হতে যায়। অনেকে বলতে পারে, স্যার এটা তো নিচে পড়া আটকে যদি যায়, না আমরা এটা ধরি না। আমরা নিচে পড়ে যখন, এই যে নিচে যখন পড়ে যায়, তখন এটা কিন্তু আবার ছিটকে পড়ে যায়, তখন আরেকটা শক্তিতে কি হয়, কনভার্ট হয়, এরকম কনভার্ট হতে থাকে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলছি। ওকে, তাহলে দেখো নিত্যতা। আচ্ছা, বলছে মোট শক্তির পরিমাণ, আমরা যদি বাংলাটা একটু লিখি, মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, মানে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনীয়। ওকে, মোট শক্তি মানে কি, আমরা এখানে কয়টা শক্তি নিয়ে আলোচনা করব, দুইটা। একটা হচ্ছে কি বিভব শক্তি, আর একটা কি গতিশক্তি। এই দুটোটার সমষ্টিকে কি বলা হয়, মোট শক্তি। ওকে, তার মানে মোট শক্তি মানে কি, ই ইকুয়াল মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস হচ্ছে আমাদের গতিশক্তি। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি এই দুইটা শক্তি আমাদের ক্যালকুলেশন করি, যে কোনো একটা পয়েন্ট নিয়ে, তাহলে শক্তিগুলো কি হবে, সেম হবে। এই জন্য বলছে নির্দিষ্ট অপরিবর্তনীয়, মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এখানে পয়েন্ট নিয়েছি এ বি সি, তাহলে এ পয়েন্টে আমরা কি মোট শক্তি যদি হিসাব করি, আবার বি পয়েন্টে যদি মোট শক্তি হিসাব করি, আবার সি পয়েন্টে যদি মোট শক্তি হিসাব করি, তাহলে প্রত্যেকটা কি হবে, সেম আসবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, এতে যদি আমরা শক্তি পাই 10 জুল, বিতেও পাবো কত, 10 জুল, সিতেও পাবো কত, 10 জুল, মানে একদম মোট শক্তি পরিমাণ কি নির্দিষ্ট থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটাকে আমরা প্রমাণ দেব। চলো তাহলে প্রথমে আমরা এই বিন্দুর জন্য হিসাব করবো। কোন বিন্দুর জন্য আমাদের, এই বিন্দুর জন্য। এই বিন্দুর জন্য দেখবা সুন্দর করে, এই বিন্দুর জন্য। ওকে, তাহলে এই বিন্দুর জন্য যদি আমরা লিখি, তাহলে আমরা লিখলাম ই এ, কি লিখলাম, ই এ ইকুয়াল, কি লিখলাম সুন্দর করে, ই পি এ, এই বিন্দুর জন্য সবগুলো, আর হচ্ছে কি ই কে। এখন আমরা যখন একটা বস্তুকে উপরে উঠাইছি, খেয়াল করো, আমরা যখন একটা বস্তুকে উপরে উঠাইছি, তখন তো স্থির অবস্থায় ছিল, তখন কি তার কোনো বেগ ছিল, উপরে উঠে তো রাখা দিছি, বেগ ছিল না, তাহলে বেগটা কত হবে, 0। মনে রাখবা,
যেখানে বেগ জিরো, কি যাবে বেগ জিরো, সেখানে আমাদের গতিশক্তি কি হবে জিরো। কারণ গতিশক্তির সূত্র কি জানি আমরা, ই কে সমান সমান কত হাফ ইন্টু এম ইন্টু কত ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি, ভি এর মান জিরো, তাহলে জিরোর সাথে যাই গুণ করো পুরোটা কি আসবে জিরো জুল। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তার মানে বেগ নাই, সেখানে কি গতিশক্তি নাই। শর্টকাট, বেগ নাই গতিশক্তি নেই। তাহলে আমরা যখন এটাকে ছাদের উপরে রাখা দিয়েছি, বস্তুটাকে ফালাই নাই, তখন তার কোনো কি বেগ নেই। তাহলে এখানে গতিশক্তি যেটা আছে এটা পুরোটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, প্লাস জিরো। তাহলে থাকে কি বিভব শক্তি। কারণ বিভব শক্তি মানে সূত্র কি ছিল আমরা জানি, ইবি ইকুয়াল কত এমজি এইচ। তাহলে এমজি এইচ মানে কি, এইচ মানে হচ্ছে ভূমি থেকে উচ্চতা, একদম ভূমি থেকে মানে একদম নিচ থেকে। এইচটার পরিচয় কি, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে, ভূমি থেকে। তাহলে ভূমি হচ্ছে এখানে সি, তাহলে সি থেকে এ অবস্থানে আছে, তাহলে উচ্চতা কত এইচ। সূত্র হবে কি আমাদের এম জি তারপর কত এইচ। তাহলে এখানে আমরা এই বিন্দুতে মোট শক্তি আমরা পাইলাম কত এম জি এইচ, মোট শক্তি। এটা কিন্তু যোগ করার পর মোট শক্তি যাই হোক। আচ্ছা, এবার এই বিন্দু বের করা শেষ। এবার একটু আমরা বি বিন্দুর জন্য বের করব। বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু। তাহলে আমরা কি লিখবো, ইবি ইকুয়াল ইপিবি প্লাস ইকেবি, ইকেবি। ওকে, তাহলে ইপিবি, বি বিন্দুতে বিভব শক্তি কি হবে। আচ্ছা, বিভব শক্তির সূত্র কি ছিল, এম জি এইচ। তাহলে এম জিটা লিখি, এটা কোনো পরিবর্তন হবে না, এম জি ইন্টু এইচ মানে কি, এইচ মানে কি, এখন বি বিন্দুতে হাত দিবা, বি বিন্দু চলে আসছে। এখন এইচটা যেটা হিসাব করবো, এইচ এইচ এম জি এইচ, এম জি এইচ, এই এইচটা যেটা হিসাব করবো সেটা কি হবে, ভূমি থেকে উচ্চতা। বারবার বলছি এটা মনে রাখতেই হবে, ভূমি থেকে উচ্চতা। তাহলে ভূমি থেকে উচ্চতা, তাহলে সি থেকে বি এইটুকু উচ্চতা এইচ মাইনাস এক্স। তাহলে এখানে কি হবে আমাদের এইচ মাইনাস কি হবে এক্স প্লাস। আশা করি বুঝতে পারছো। আমরা যে বিন্দু আছে ওই বিন্দু ধরবো, ধরার পর নিচ থেকে কতটুকু আছে উচ্চতা, সেটাকে আমরা বিভব শক্তির এইচের জায়গায় বসাবো। ওকে, বুঝছো আশা করি। ইকেবি গতিশক্তি, তাহলে গতিশক্তি কি হবে, গতিশক্তি সূত্র কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার আমরা লিখি প্লাস এখানে লিখি আমরা, আচ্ছা এখানে লিখি, এখানে কি হবে হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো আমরা এটা গুণ করি, ঠিক আছে। তাহলে এখানে এম জি এইচ এর সাথে গুণ করলে লিখতে হবে এম জি এইচ মাইনাস এম জি এক্স, গুণ করে দিলাম এম জি এক্স প্লাস, এখন হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ইন্টু এই ভি স্কোয়ার। ভি স্কোয়ারটার সূত্র আছে আমরা দ্বিতীয় অধ্যায়ে শিখছি, ভি স্কোয়ার যেটা কত ইউ স্কোয়ার প্লাস কত টু জি এইচ। ওকে, আচ্ছা আমরা একটু ভেঙে দেখি, হ্যাঁ তোমাদের একটু বুঝাই যে এই ম্যাথগুলো যখন আমরা করতে যাই তখন আমরা লিখবো ই কে সমান সমান কত হাফ এম ভি স্কোয়ার, তাই না অলওয়েজ। তাহলে হাফ ইন্টু এম ইন্টু এই ভি স্কোয়ারের জায়গায়, ভি এর জায়গায় অলওয়েজ লিখবো কি ইউ স্কোয়ার প্লাস কত টু জি এইচ। উপর থেকে বস্তু পড়লে আর কি, উপর থেকে বস্তু পড়লে এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের সূত্র ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু কত ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় সূত্রে বসে ইউ স্কোয়ার প্লাস কত টু জি এইচ। তাহলে এখানে যদি তুমি একটু খেয়াল করো যে বিভব শক্তির বেলায়ও গতিশক্তির বেলায়ও কি একটা এইচ পাওয়া যায়, খেয়াল করো বিভব শক্তির বেলায় যেমন একটা এইচ পাওয়া যায়, গতিশক্তির বেলায় কি পাওয়া যায়, একটা এইচ পাওয়া যায়। এই এইচটার পরিচয় কি, একটা বাংলা কথা বলে দিই, এই এইচটার পরিচয় হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে উপর থেকে নিচে। এই এইচটার পরিচয় হচ্ছে কি উপর থেকে নিচে। খেয়াল করো, তাহলে তুমি আসো বি বিন্দুতে, তাহলে এই যখন বসাতে যাবে এখানে এইচটা যখন বসাতে দিবা, তাহলে বস্তু কোথায় ছিল এ, উপর থেকে নিচে, উপরে কোন বিন্দু ছিল এ, তাহলে এ থেকে বি তে, তাহলে উচ্চতা কত আমাদের এক্স। তারপরে তাহলে আমাদের টু জি এখানে কত হবে এক্স। এইচ মানে কি উপর থেকে নিচে, তাহলে এ থেকে বি হিসাব করবো, এ থেকে বি, এ থেকে বি মানে কত আমাদের এক্স। তাহলে এখানে আমরা কত বসাবো, আমরা এক্স বসাই দিব। তাহলে আমরা তাহলে এম জি, হ্যাঁ তাহলে এখানে আমরা বসাবো এম ইন্টু কত ইউ স্কোয়ার প্লাস কত আমাদের টু জি এইচ। এইচ হবে না, এখানে কি হবে এক্স হবে। তাহলে এখানে কত আমাদের এক্স, এই শেষ। ইউ মানে কি আদিবেগ, এখন পরন্ত বস্তু, পরন্ত বস্তু বলে আদিবেগ কত হয় জিরো হয়। তাহলে এম জি এইচ মাইনাস কি থাকে এম জি এক্স প্লাস হাফ ইন্টু এম ইন্টু এই ইউ এর মান কি হবে জিরো চলে আসবে, জিরো চলে বাদ চলে যাবে, তাহলে থাকবে কত টু জি এক্স। এবার এই দুই আর এই দুই কাটা, থাকবে হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। ওকে, থাকে কি এম জি এক্স, এ দেখো মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স, তাহলে থাকে কত এম জি এইচ। তার মানে আমরা বি বিন্দুতে শক্তি পাইলাম কত এম জি এইচ। পরীক্ষার হলে কি করবা জানো, এই যে আমি তো শুধু সূত্র দিয়ে করতেছি, তোমরা সূত্রের জায়গায় যে রাশিগুলো আছে জাস্ট কি মানগুলো বসায় দিবা, শেষ। খালি মানগুলো বসায় দিবা টুপ টুপ করে, তাহলে ম্যাথ হয়ে যাবে শেষ। আমি বেসিক ফর্মুলাটা দেখাচ্ছি। তাহলে ইবিতে আমরা কি পাইলাম এম জি এইচ, খেয়াল করো। ওকে, এটা আমরা মুছে দিই, একটু তোমরা উঠে নিও কষ্ট করে স্ক্রিনশট মেরে। তাহলে বি বিন্দুতে বের করা শেষ। এবার কি বিন্দুতে বের করবো আমরা, সি বিন্দুতে। কি বিন্দুতে বের করবো, সি বিন্দুতে একইভাবে। তাহলে ই সি ইকুয়াল হবে কত আমাদের ইপি সি প্লাস কি হবে আমাদের ই কে সি। আচ্ছা, এখন আমরা কোথায় সি বিন্দুতে, খেয়াল করো
সি বিন্দু, তো সি বিন্দুর সূত্র কি হবে, বিভব সূত্রের সূত্র কি জানি আমরা, mgh। এখন সি বিন্দু চলে আসছি মানে সহজ কথা মাটিতে চলে আসছি। এখন এইচ এর পরিচয় কি ছিল, ভূমি থেকে উচ্চতা, এখন মাটিতেই চলে আসছে, এই সি তেই চলে আসছে মাটিতে। এখন কি মাটি থেকে কোনো উচ্চতা আছে, এইচ এর পরিচয় কি, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে তো উচ্চতাই নেই, মাটিতেই চলে আসছি, কোনো উচ্চতা কি আছে, নাই। তাহলে এখানে এইচ এর মান কত হবে, এখানে এইচ এর মান কত হবে, 0, আর 0 সাথে যাই গুণ করো তাহলে কি হবে, 0 আসবে। তাহলে এখানে কত, mg ইনটু কত হবে, 0 হবে। আমরা তো সি তে চলে আসছি, ভূমিতে চলে আসছি, তাহলে কি কোনো উচ্চতা আছে ভূমি থেকে, উচ্চতা নাই মানে গতিশক্তি বিভব শক্তি নেই, উচ্চতা নাই মানে বিভব শক্তি নেই, উচ্চতা নাই মানে বিভব শক্তি কি নাই, শেষ। তাহলে উচ্চতা যেহেতু নাই তাহলে এখানে কি বিভব শক্তিও থাকবে না, প্লাস ইকে মানে কি গতিশীল, গতিশীল থাকবে। আর অনেকে বলবে স্যার বস্তু তো মাটিতে পড়ে গেছে, তাহলে গতিশক্তি কিভাবে থাকে, বল তো মাটিতে পড়ে গেছে। এখন আমরা হিসাব করি কিরকম জানো, আমরা ফিজিক্স হিসাব করি যে বল যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার পর তো বল থেমে থাকে না, বল কি হয়, বাড়ি খেয়ে আবার কি হয়, ড্রপ খেয়ে কি চলে যায়। তার মানে আমরা ধরে নিই যে বল যখন ড্রপ খায়, নিচে ড্রপ খাওয়ার পর কি আবার সিটকে যখন যায়, তখন তার মধ্যে কি থাকে, গতিশক্তিটা থেকে যায়। তার মানে আমরা সি বিন্দুতে পড়ুক কিন্তু আমরা ধরে নিই এখানে কি গতিশক্তি আছে, কারণ বস্তুটা আঘাত করার পর কি হয়, ছিটকে চলে যায়, এই কারণে। আচ্ছা, তাহলে ছিটকে চলে গেলে আগের মতো সূত্র কি হবে, হাফ ইন্টু এম ইন্টু কত, ভি স্কোয়ার। ওকে, তাহলে আগের মতো পুরোটা আমার কত হবে, 0 প্লাস হাফ ইন্টু এম ইন্টু সূত্র ভি স্কোয়ার যায় কি লিখবো আমরা, ইউ স্কোয়ার প্লাস কত, 2g এইচ হবে। এখন এই এখানে কি হবে বলো তো, সি তে চলে আসছি, তাহলে এখানে এইচ এর পরিচয় কি ছিল, এইচ এর এখানে যে এইচটা হবে এটার পরিচয় কি ছিল, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তাহলে একদম উপরে কই, এ থেকে, তাহলে এ থেকে সি তে উচ্চতা কত, এইচ। বারবার খেয়াল করো, অনেকে বলবে স্যার বি থেকে সি তে, না 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 না, তুমি যে বিন্দু হিসাব করবা একদম উপর থেকে নিচে কতটুকু আছে এটা, তাহলে একদম উপর থেকে হচ্ছে এ আর হচ্ছে কি সি, তাহলে উচ্চতা কত হবে, এইচ। তাহলে এখানে হবে কত আমাদের, এইচ বসায় দিলাম, শেষ। দেখো এখানে ইউ মানে কি, আদিবেগ, তাহলে মনে রাখবা পরন্ত বস্তু আদিবেগ হলো 0 ধরবা, 0 ধরলে এটা কি হবে, কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে দেখো এই 2 আবার এই 2 কাটা, তাহলে কি থাকে, এম থাকে, জি থাকে, এইচ থাকে, তাহলে কত হয়, এম জি এইচ। খেলা খেলে দিছি, দেখো এবার খেলা হয়ে গেছে। খেলা কিভাবে হলো দেখো, খালি এই বিন্দুতে শক্তি কি, ফর্মুলা mgh, বি বিন্দুতে mgh, সি বিন্দুতে mgh। তাহলে কি বলছে, মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। এখানে mgh, এখানে mgh, এখানে কত, mgh, শেষ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমরা যেটা বললাম সেটা কি করলাম, প্রমাণ করে দিলাম। তার মানে এখানে তুমি মান বসালে দেখবা যে সাপোজ আর কি, এখানে দেখবা 10 আসছে অ্যান্সার, এখানে দেখবা 10 আছে, এখানে 10 আছে। তো তোমাকে কোশ্চেন করে এই ম্যাথটা দিয়ে যে বলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। ওকে, এরকম একটা সেম ম্যাথ দিয়ে বলবে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। তখন তুমি কি করবা, এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য হিসাব করবা, হিসাব করার দেখবা যে অ্যান্সার সেম আছে কিনা, মান বসানোর অ্যান্সার যদি সেম আসে তাহলে যেটা হবে যে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা কি মেনে চলে। যদি একটার অ্যান্সার ভিন্ন আসে তাহলে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি মেনে চলবে না, শেষ। এই আচ্ছা, এবং শর্টকাট হিসেবে একটা কথা মনে রেখে বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো মনে রাখবা যে এই বিন্দুতে শর্টকাট হিসেবে এই বিন্দুতে কি থাকবে, শুধু এই বিন্দুতে শুধু বিভব শক্তি থাকবে। ওকে, কোনো গতিশক্তি থাকবে না, এটা শর্টকাট হিসেবে মনে রাখবো। ইপি থাকবে এই বিন্দুতে, শুধু কি থাকবে, ইপি। এ এক্স বি ওয়াই যাই লেখুক, সর্বোচ্চ উচ্চতায় শুধু কি থাকবে, বিভব শক্তি, কোনো গতিশক্তি থাকবে না। মাঝখানের পয়েন্ট যদি বলে দোনোটা থাকবে, ইপিও থাকবে আবার কি ইকেও থাকবে, দোনোটা থাকবে। যদি সি বিন্দুতে বলে মানে একের ভূমিতে যদি বলে শুধু এখানে থাকবে কি ইকে, কোনো ইপি থাকবে না, শেষ। তাহলে এখানে এই বিন্দুতে শুধু কি থাকবে, ইপি। বি বিন্দুতে মানে মাঝখানে যে কোনো একটা পয়েন্টে ইপি ইকে দোনোটাই থাকবে, আর সি বিন্দুতে শুধু কি থাকবে, ইকে থাকবে। তো মাথায় সেট করে ফেল, তাহলে ইপি ইকে বললে ওইখানে জায়গায় কি বসায় দিবা, 0। আবার সি বিন্দুতে ইপি সমান কত, 0, একবার ডিরেক্ট বসায় দিলে ক্যান্সার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। স্প্রিং এর সঞ্চিত শক্তি নিয়ে। ওকে, তো এই টপিকটা আমাদের পরীক্ষা এখন খুবই বেশি আসা শুরু করছে। তুমি যদি আমাদের টেস্ট পেপার দেখো দেখবা যে স্প্রিং এর সঞ্চিত শক্তি নিয়ে অনেক ম্যাথ আছে। ওকে, এই জিনিসটা আমরা এখন একটু ক্লিয়ার হবো। স্প্রিং এর সঞ্চিত শক্তি বোঝায় যে আমরা একটা স্প্রিংকে যখন প্রসারিত করব বা সংকুচিত করব তখন তার মধ্যে কিছু শক্তি জমা হয়, সেটাকে আমরা বলি কি স্প্রিং এর সঞ্চিত শক্তি। ওকে, তো এই জিনিসটা এখন আমরা দেখবো, সূত্রটা দেখবো এবং এটার একটু হালকা জিনিসপাতি আলোচনা করবো। ওকে, তাহলে দেখো ধরো একটা স্প্রিং। ওকে, এই তো এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, এটা আমরা কি দিলাম, স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। ওকে, তো আমি কি করলাম, স্প্রিংটাকে একটা ফোর্স দিলাম, কি দিলাম, একটা ফোর্স, একটা টান দিলাম। তাহলে স্প্রিংটা কি হবে, নরমালি কি বড় হবে। এই তাহলে আমি যখন এফ বল দিছি স্প্রিংটা কি সরে গেছে না,
আমি যেদিকে টান দিছি স্প্রিংটাকে ওই দিক বরাবর সরে গেছে, তাহলে আমি যেদিকে বল প্রয়োগ করছি স্প্রিংটা সরানো হয়েছে কি সেই দিকে, তাই না? অবশ্যই আমরা যখন স্প্রিংটা যেদিকে বল দিব স্প্রিংটা তো ওদিকেই বড় হবে, আবার যেদিকে ছোট করব তাহলে ওই দিক বরাবর কি হবে, ছোট হবে। তার মানে দেখো তুমি বল যেদিকে প্রয়োগ করছো স্প্রিংটাও কি ওইদিকে সরছে। আচ্ছা, এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি, এই ফর্মুলা থেকে একটা সুন্দর একটা লিখতে পারি যে F সমানুপাতিক হচ্ছে x। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে বল যত বাড়াবা সরণ কি তত ঘটবে। ওকে, মানে কি? মানে হচ্ছে তুমি যত বেশি স্প্রিংটাকে বল প্রয়োগ করবা স্প্রিংটা কি তত বেশি কি হবে, সরে যাবে। যত বল বেশি সরবে কি তত বেশি। ওকে, সহজ করে একজনকে যত বেশি আঘাত করবা সে কি হবে, তত যত জোরে আঘাত করবা সে কি তত বেশি ব্যথা পাবে। ওকে, আমি আঘাত করলাম অল্প একটু শব্দ হলো, বেশি আঘাত করলাম বেশি শব্দ হলো, আরো যদি আঘাত করলে কি হবে, আরো বেশি শব্দ হবে। তার মানে তুমি যত স্প্রিংটাকে বল বেশি দিবা স্প্রিংটাকে তত বেশি কি হবে, প্রসারিত হবে। সবসময় যে প্রসারিত হবে এমন কথা না, স্প্রিংটাকে আমরা চাইলে কি করি, চাপ দিয়ে কি করতে পারি, চিকনও করতে পারি, তাই না? তার মানে এখানে দুইটা জিনিস এখানে এক্স এর পরিচয় হচ্ছে মনে রাখবা যে প্রসার সংকোচন বা হচ্ছে প্রসারণ। ওকে, সংকোচন বা কি প্রসারণ দুইটাই হইতে পারে। ওকে, আমরা টান দিয়ে বড়ও করতে পারি আবার টান দিয়ে কি ছোট করতে পারি, তাহলে সংকোচন হইতে পারে প্রসারণ হইতে পারে, এখানে এক্স এর পরিচয়। ওকে, তার মানে যত বেশি বল দিব তত বেশি কি হবে, প্রসারিত হবে। সরণ মানে তত বেশি কি হবে, সরে যাবে। আর এক্সটা হচ্ছে কি এখানে যত বেশি কি সরে যাবে। আচ্ছা, এখন আমরা জানি আমরা যদি সমানুপাতিক উঠাই তাহলে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা। এটা আমরা পড়ছি অনেকবার। একটা হচ্ছে সমান সমান আসে আর এটা কি আসে, ধ্রুবক আসে। এই দুইটা জিনিস সমান সমান আর এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা যদি f সমানুপাতিক উঠাই দিই তাহলে সমান সমান একটা কি আসবে, ধ্রুবক ধরলাম k ইনটু কত x। এটা একটা সুন্দর একটা সমীকরণ। ওকে, এখানে k এর পরিচয়টা কি? এখানে k এর পরিচয় হচ্ছে আমরা যেহেতু স্প্রিং নিয়ে কাজ করতেছি তাহলে এখানে k এর পরিচয় হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্প্রিং ধ্রুবক। এখন আমাদের অনেক সময় কোশ্চেনে বল দেওয়া থাকে আর কি সরণ দেওয়া থাকে, বলতে কে এর মান বের করতে হবে। কে এর মান যদি এখানে বের করি আমরা তাহলে কে ইকুয়াল লিখতে পারি কত, f ডিভাইড বাই কত আমাদের x। তো তোমাকে যদি স্প্রিং ধ্রুবক বের করতে বলে তাহলে কি f এর মান দেওয়া থাকবে আর x এর মান দেওয়া থাকবে, তুমি মান বসালে কি অ্যানসার চলে আসবে। এখন স্প্রিং ধ্রুবের একক এটা আমাদের এমসিকিউতে আসে। তো স্প্রিং ধ্রুবের একক মনে রাখবা, বলের একক হচ্ছে কি আমাদের নিউটন। x মানে সরণের একক কি আমাদের মিটার। তাহলে স্প্রিং ধ্রুবের একক বের হবে কি নিউটন মিটার ইনভার্স 1। অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তাহলে বুঝলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চাইলে x ও বের করতে পারি, চাইলে f ও বের করতে পারি, চাইলে কি কেও কি বের করতে পারি। ওকে, তার মানে এখান থেকে একক দেখলাম কি নিউটন মিটার ইনভার্স 1। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে f ইকুয়াল কত kx, কতটুকু বল দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে যে সঞ্চিত শক্তিটা দেখবো, যে সঞ্চিত শক্তিটা। ওকে, আচ্ছা, সঞ্চিত শক্তি এটা মুছে দিই আমরা। হ্যাঁ, একটু সুন্দর করে লিখে নিও, তোমরা নোট করে নিও। আচ্ছা, সঞ্চিত শক্তি মানে দেখো আমি তোমাকে বলি, আমরা বলছি যেহেতু আমরা এটাকে টান দিয়েছি বল প্রয়োগ করছি সরে গেছে, কি হয়েছে, বল প্রয়োগ করছি। আমরা জানি সূত্র W ইজিক্যাল টু কি ছিল, F ইনটু কত S, তাই না? নরমাল সূত্র, যেখানে বল দিবা সেখানেই সরণ ঘটে, তাহলে সেখানেই কি হবে, কাজ হবে। অবশ্যই কাজ করছি আমি এখানে। এখন কাজ যেহেতু হয়েছে তাহলে স্প্রিংটাকে যখন আমরা ছেড়ে দিব তখন টাচ করে কি আবার ব্যাক করে ফিরে আসবে না? এখন স্প্রিংটাকে ব্যাক করার জন্য কি শক্তি লাগবে না? অবশ্যই। তো শক্তিটা কখন জমা হয়, যখন আমি স্প্রিংটাকে টান দেই, আমি যে কাজটা করি এই কাজটা স্প্রিং এর ভিতরে শক্তি হিসেবে জমা হয়। তো যখন তুমি ছেড়ে দাও তখন ওই শক্তিটা সে কাজে লাগে কি আবার দপ করে কি আগের অবস্থায় চলে আসে। এই তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তির সমীকরণ মনে রাখবা, শক্তির সমীকরণ লিখবা, স্প্রিং এর সঞ্চিত শক্তির সমীকরণ। এটা যখন আরো বড় হবা সমীকরণটা ইজিলি তোমরা কি প্রমাণ আসবে। প্রমাণ আমাদের পরীক্ষায় লাগে, সেজন্য আমি এটা দেখাইতেছি, লাগলে আলাদা একটা ভিডিও থেকে আমরা দেখিয়ে দিব। শক্তির সূত্র। ওকে, সঞ্চিত শক্তির সূত্র একটু মনে রাখবা, সমান সমান হচ্ছে W। হ্যাঁ, W সমান সমান কি হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্রটা আমরা মনে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র হিসেবে মনে রাখবো জাস্ট, যে হাফ কে এক্স স্কোয়ার। এখানে কেটা কি স্প্রিং ধ্রুবক, যেটা আমরা আগের সূত্র দ্বারা চাইলে বের করতে পারি, কে ইজ ইকুয়াল টু কত এফ বাই এক্স। যদি না দেওয়া থাকে এই সূত্রটা বের করবো। এক্স মানে কি সংকোচন হইতে পারে আবার কি প্রসারণও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্প্রিং এর সঞ্চিত শক্তি। মান দেওয়া থাকবে, কোনো অসুবিধা নাই, চাইলে কি তুমি বের করতে পারবে। অনেক সময় এখানে কে এর মান দেওয়া থাকে, বলে এক্স বের করতে, বলে কি করতে বলতে এক্স, অর্থাৎ ডব্লিউ দেওয়া থাকে। তো তুমি কি করবে, এখানে এই দুইটা ডব্লিউর সাথে গুণ দিয়ে দিবা, তাহলে এখানে কত হবে 2w ইজিক্যাল টু কত হবে কে এক্স স্কোয়ার। কে এর মান দেওয়া থাকলে 2w, এই কে টা নিচে আসলে কি যাবে, ভাগ হয়ে যাবে, ইজিক্যাল টু কি হবে এক্স স্কোয়ার।
এক্স এর মান এখানে বের করতে বলতে স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে রুট, তো রুট ওভার 2w ডিভাইড বাই k ইকুয়াল কত x। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারবা যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে অথবা কি কতটুকু প্রসারণ হয়েছে, তখন কি এটা বের করতে পারবে। সমীকরণ চাইলে যে সমীকরণ জানা থাকলে তুমি যে কোনো একটা কি সহজেই বের করতে পারবে। এই আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, শক্তি বলে সূত্র, আর যদি বলে এক্স এর মান বের করো তো ডব্লিউ দেওয়া থাকবে আর কে দেওয়া থাকবে, সহজে কি এক্স এর মান আমরা এভাবে কি বের করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন একটা জিনিস আছে আমাদের বইতে, আমি দেখাই দিই, আমি তো ম্যাথমেটিক্সে সলভ করবো তাও জিনিসটা তোমার দেখাই দিই। সেটা হচ্ছে কি যে দেখো সেটা হচ্ছে বলে যে একটা বল আছে উপরে, হ্যাঁ একটা বল আর নিচে একটা স্প্রিং আছে, হ্যাঁ তুমি কি করলে এই বলটা উপর থেকে ফালাইয়া দিলা, এরকম করে বলটা উপর থেকে ফালাই দিলে তাহলে কি হবে, উপর থেকে বলটা যখন পড়বে, স্প্রিংটা বড় দিই, উপর থেকে বলটা যখন পড়বে স্প্রিংটার উপর, স্প্রিংটা খানিকটা কি হবে সংকুচিত হয়ে যাবে না, জিনিসটা এরকম এই বল, হ্যাঁ তো স্প্রিংটা যখন পড়বে, স্প্রিংটা এখন খারাপ অবস্থায় আছে, তো যখন পড়বে জিনিসটা এরকম স্প্রিংটা আছে, তো বলটা যখন এসে পড়বে স্প্রিংটা কি হবে খানিকটা সংকুচিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে, স্বাভাবিক। স্প্রিংটাকে আমরা খারাপ অবস্থায় রাখছি, তো স্প্রিংটা যখন এসে পড়বে এরকম সিস্টেমটা, বলটা এসে যখন পড়বে স্প্রিং এর উপর ছোট হয়ে যাবে স্প্রিংটা। তো এখানে এই জিনিসটা দেখে, তাহলে বল যখন আসছে তখন কি একটা গতি শক্তি নিয়ে আসছে না? অবশ্যই। কেন? কারণ বল কি একটা গতি নিয়ে আসছে, তার মানে তার মধ্যে কি শক্তি আছে, গতি শক্তি। তাহলে গতি শক্তির সূত্র কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এই শক্তি নিয়ে সে কি করে, স্প্রিংটা কি করে আঘাত করে। এখন এই স্প্রিংটা কি করে জানো, স্প্রিংটা কি বসে থাকে না, ওই যে শক্তিটা নিয়ে সে আঘাত করছে না, ওই শক্তিটা কি করে এরকম মনে রাখবে, ওই শক্তিটা কি করে সে ট্রান্সফার করে নিজের কাছে নিয়ে আসে, নিজের কাছে নিয়ে তার যে শক্তিতে আছে এটাতে কনভার্ট করে। অর্থাৎ এই যে হাফ এম ভি স্কোয়ার বস্তুটার ভিতরে যে শক্তিটা ছিল ওইটা স্প্রিং আঘাত করে, এবং স্প্রিং ওই আঘাতকৃত শক্তিটাকে সে নিজের কাছে কনভার্ট করে হচ্ছে কি সূত্র দ্বারা, হাফ কে এক্স স্কোয়ার দ্বারা। আশা করি আমি বুঝাইতে পারছি তোমার, আশা করি আমি বুঝাইতে পারছি। এই শক্তিটা নিয়ে বস্তুটা স্প্রিংটাকে আঘাত করবে না। এখন বস্তু যেহেতু একটা শক্তি নিয়ে আসছে, ওকে যখন আঘাত করবে তখন ওর শক্তিটা ওর মধ্যে কি হবে, ট্রান্সফার হয়ে যাবে। কি আকারে? তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তির সমীকরণ কি, সেই আকারে ট্রান্সফার হবে। ট্রান্সফার হবে কি, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ার যে কথা আর হাফ কে এক্স স্কোয়ার কি একই কথা, এটা পরীক্ষা আসে, একটা ম্যাথও আছে। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার যে কথা আর হাফ কে এক্স স্কোয়ার একই কথা। অর্থাৎ ও যদি 10 জুল পরিমাণ শক্তি নিয়ে এই স্প্রিংটা আঘাত করে, স্প্রিংটা কি করবে, 10 জুল পরিমাণ শক্তিটা কি করবে, শোষণ করে নেবে। ক্লিয়ার? কি আকারে, তার সমীকরণ আকারে, তার চেহারা আকারে সে কি করবে, গ্রহণ করবে। ক্লিয়ার? তাহলে এটাও শক্তি এটাও শক্তি, কিন্তু ওর শক্তিটার সমীকরণ ভিন্ন জাস্ট। কারণ উত্তর ও 10 জুল নিয়ে আসলে ও গ্রহণ করবে কত, 10 জুল। তাহলে এটা অ্যান্সার করলে এটা অ্যান্সার করলে কি আসবে, আসলে সেম আসবে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে ও যে পরিমাণ শক্তি নিয়ে আঘাত করবে ওই শক্তি ওর মধ্যে ওই শক্তির পরিমাণ কি ট্রান্সফার হবে এই সূত্র আকারে। তাহলে এই স্ট্রাকচার থেকে বা এই টাইপ থেকে বোঝা যায় যে হাফ এম ভি স্কোয়ার সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। তো পরীক্ষার হলে আমাকে এখান থেকে এক্সও বের করতে বলতে পারে, আবার কি চাইলে বিও বের করতে পারো। তাহলে যে কোনো কিছু বের করতে বলো আমরা কি সহজে এখান থেকে কি বের করতে পারবো, কোনো টেনশন নাই। এই ম্যাথটা আছে টেস্ট পেপারে, যখন ম্যাথ করতে যাবা পরীক্ষায় আসে দেখবো যে এই ম্যাথটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এখন তাহলে স্প্রিং এর ঝামেলা নিয়ে আমাদের এখন আর কোনো, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিবা, সমস্যা নেই। আচ্ছা, শক্তির বিভিন্ন উৎস। ওকে, তাহলে শক্তির বিভিন্ন উৎস আছে, এর মধ্যে বিশেষ যে জিনিসটা আছে সেটা হচ্ছে অনবায়নযোগ্য আর হচ্ছে কি নবায়নযোগ্য। ওকে, দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি অনবায়নযোগ্য। অনবায়নযোগ্য আর একটা হচ্ছে নবায়নযোগ্য। অনবায়নযোগ্য বলতে কি বোঝায়, এগুলো এমসিকিউ আসবে, খ নম্বরের জন্য আসবে। এগুলো একটু তোমরা জাস্ট বইতে সুন্দর করে দেওয়া আছে, একটু রিডিং করে নিবা, এখানে আহামরি এত কিছু লাগবে না, এমসিকিউতে বেশি আছে। অনবায়নযোগ্য মানে হচ্ছে যেটাকে আমরা পুনরায় কি ব্যবহার করতে পারি না, যেটা একসময় কি আসলে শেষ হয়ে যায়। এগুলা কিছু জিনিস আছে কি পুনরায় ব্যবহার করা যায় না, যেমন প্লাস্টিক, কাঁচ, এগুলাকে গলে একটা আকার দেওয়া যায়, পুনরায় কি ব্যবহার করা যায়। মানে আমাদের
যে ময়লা যেগুলো আছে এগুলাকে পুনরায় ব্যবহার করা যায় এরকম। তো এগুলা পুনরায় তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার এগুলা কি পুনরায় ব্যবহার করা যায় না। ওকে, নবায়নযোগ্য মানে কি এগুলা পুনরায় কি ব্যবহার করা যায়, যেমন জলবিদ্যুৎ, পানির তো শেষ নাই তাই না, তো পানিকে কাজে লাগে কি বিদ্যুৎ উৎপাদন করা যায়, টারবাইন ঘুরে, এগুলো তোমরা জানো। বায়োমাস, লাকড়ি যেটাকে বলে ইয়াতে ভাষায়, আমাদের গ্রামের ভাষায় ওকে খড়ি চুলা, তো গাছ থেকে ওগুলা হয়, তাহলে গাছকে একসময় বড় হয় আবার এটা হয় লাকড়িতে কনভার্ট হয় এরকম। সৌরশক্তি, সূর্যকে কাজে লাগে শক্তি নির্মাণ করা যায়, বায়ু শক্তিকে, যেমন জিওথার্মাল, এগুলো হচ্ছে নবায়নযোগ্য আর এগুলো হচ্ছে কি অনবায়নযোগ্য। এখন আমরা যে জিনিসটা দেখবো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, হ্যাঁ আচ্ছা সেটা কি, সেটা হচ্ছে যে ভর ও শক্তির সম্পর্ক। বিজ্ঞানী আইনস্টাইন একটা সূত্র দিয়েছে যেটার মাধ্যমে আসলে পারমাণবিক বোমা যেটা আছে সেটা তৈরি করা সম্ভব। ওকে আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ওকে, এখানে ঘ নাম্বার এগুলো আসবে, আবার গ নাম্বারেও আসে। আচ্ছা, ভর ও শক্তির সম্পর্ক এখানে আইনস্টাইন বলছে, বিজ্ঞানী একজন, আমি একটা শর্টকাট করে বলে দিই, এত আহামরি এখানে কিছু নাই। সেটা হচ্ছে সে দেখছে যে একটা মৌলকে আমরা যখন একটা নিউটন দ্বারা আঘাত করব, মানে সহজ করে তোমার কাছে একটা মৌল আছে, একটা ফুটবল আছে, তুমি এটাকে আঘাত করবে একটা জিনিস, আঘাত করার পর দেখা গেছে এখানে ফুটবলটা দুইটা অংশে ভাগ হয়ে যায়। কয়টা অংশে ভাগ হয়? দুইটা। এখন যখন ফুলটা আনাম অবস্থায় ছিল, আনাম আর কি সহজ কথা, আনাম অবস্থায় ছিল, তখন দেখা গেছে তার ওজন হচ্ছে, সাপোজ ধরলাম আর কি 235 গ্রাম, সাপোজ কত গ্রাম? 235 গ্রাম। এখন ফুটবলটাকে এমন জোরে লাথি মারছো, সেটা দেখা গেছে দুইটা ভাগ হয়ে গেছে। কারণ ভাগ হওয়ার পর দেখা গেছে ওইটার যদি আমরা মাপি তাহলে ওজন কিছুটা কম পাওয়া যায়। কি পাওয়া যায়? ভর কিছুটা কি পাওয়া যায়? কম পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা কেন হয়? আচ্ছা, এটা এই কারণে হয় যে এখানে বলছে বিজ্ঞানী এরকম, যে এখানে যে ভরটা মিসিং হয়। ওকে, ধরো যে এটার ভর কত ছিল, আনাম ফুটবলটার 235। ওকে, তুমি যখন আঘাত করছো 235, তো ভেঙে যাওয়ার পর যখন ফুটবলটা অর্ধেক হয়ে গেছে, কি বলি দিই দুইটা অর্ধেক হয়ে গেছে, ওকে, বা কাটার পর, সাপোজ কাটার পর দুইটা অর্ধেক হয়ে গেছে, আনার পর আবার আমরা ভর দিলাম, দেখা গেছে কিছু ভর কি হয়েছে? কম হয়ে গেছে। এখন বিজ্ঞানী বলছে এই যে ভরটা কম হয়ে যায়, কিছু ভর আলাদা হওয়ার পর, একটা ফুটবলই দুইটা অংশ আলাদা হওয়ার পর কিছু ভর পাওয়া যাচ্ছে না, মানে কম হচ্ছে, এই ভরটা একসময় কি হয়? শক্তিতে কনভার্ট হয়ে যায়। ওকে, প্রচুর গতিশক্তি হিসেবে কি হয়? এটা কনভার্ট হয়। ওকে, এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা এখন আমরা একটু দেখবো কিরকম। তোমার কাছে এই যে ইউরেনিয়াম, তোমরা চিনো, এটা খুবই একটা দামি একটা মৌল। ওকে, ইউরেনিয়াম 235। ওকে, আমরা কি করি, এটাকে 235 ইউরেনিয়ামকে আমরা একটা নিউটন দ্বারা আঘাত করি। ওকে, একটা নিউটন দ্বারা কি করি? আমরা আঘাত করি। ওকে, একটা নিউটন দ্বারা আমরা আঘাত করি। আঘাত করার পর দেখা গেছে এই যে ইউরেনিয়াম, এটা দুইটা অংশে ভাগ হয়। কয়টা অংশ? আমাদের দুইটা অংশ। একটা হচ্ছে ক্রিপ্টন বলে, কি বলে? ক্রিপ্টন। আর একটা হচ্ছে কি? বেরিয়াম। এই সমীকরণটা পরীক্ষায় আসে, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবে, এমসিকিউ আকারে আসে, প্লাস গ নাম্বারেও আসে, যে এটা কি হয়, এটা দিয়ে কি হয়। ওকে, এই এখন তো ওই ফুটবলের মতো, তো ফুটবলটাকে আমরা কি করছি? কাইটা ফেলছি। কাইটা কয়টা অংশ ভাগ করছি? দুইটা। একটা হচ্ছে এই একটা অংশ, আর একটা হচ্ছে এই একটা অংশ। এখন ফুটবলটার ভর ছিল কত? 235। আচ্ছা, ভাঙার পর এটার ভর হয়ে গেছে 92, আর উপরে যেন পারমাণবিক ভর, আর নিচে কি হবে? আমাদের 141, তাই না? আচ্ছা, এখন এই 99 আর 141 এটাকে যোগ করলে কত পাওয়া যাবে জানো? 233 পাওয়া যাবে। কত? আমাদের 233। তাহলে যখন ফুটবলটা আনাম অবস্থায় ছিল, ইউরেনিয়াম যখন আনাম অবস্থায় ছিল, তখন 235 ছিল, কিন্তু কাটার পর যখন আবার ওজন করছি তখন পাওয়া গেছে কত? 233। তাহলে এখানে কই গেল? হ্যাঁ, কিছু ভর তো মিসিং। এখানে তোমার কাছে মনে হতে পারে এই অল্প সামান্য, না এখানে অনেক বেশি, ঠিক আছে, তোমার কল্পনার বাইরে এখানে যে কি হইতে পারে। আচ্ছা, এই যে অল্প ভরটা মিসিং হয়েছে, এই অল্প ভরটা মিসিং হয়ে কিসে কনভার্ট হয় জানো? শক্তিতে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? আসলে শক্তিতে। বিজ্ঞানী এটাই বলছে যে প্রচুর পরিমাণ শক্তিতে কনভার্ট হয়। এই যে ভরটা মিসিং গেছে, এই ভরটাকে কাজে লাগায় কি হয়? শক্তিতে কনভার্ট হয়ে যায়। ওকে, এখন এই দুজন বের হয় না, সাথে বের হয় তিনটা নিউট্রনও বের হয়। কি হয়? তিনটা নিউট্রন, বাচ্চা কাচ্চা। ওকে, তিনটা নিউট্রন, এই একটা, দুইটা, তারপর কয়টা হচ্ছে আমাদের? তিনটা। ক্লিয়ার? এই তিনটা নিউট্রন কি বের হয় আসলে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? শর্টকাট ভাবে আমি বলি, একটা ইউরেনিয়াম মৌল আছে ফুটবলের মতো, কল্পনা করো, ওইটাকে আমরা কি করছি? একটা নিউট্রন দ্বারা আঘাত করার ফলে দুইটা অংশে ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পর একটার ভর আসে 92 আর 141। যে দুইটাকে মিলাইলে আগের ভর মানে আনাম ভর পাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়া যায় না, কিছু ভর মিসিং যায়। এই ভরটুকু কি হয়? শক্তিতে আসলে কি হয়? কনভার্ট হয়ে যায়। ওকে, এখন এর সাথে কয়টা নিউট্রন বের হয়? তিনটা নিউট্রন। এখন দেখো এখানে এই যে তিনটা নিউট্রন বের হয় না, এরা বসে থাকে না, এরা কি করে? ইউরেনিয়াম তো আর এখানে একটা না, ইউরেনিয়াম হচ্ছে কি অনেকগুলা, কোটি কোটি। তাহলে ওরা কি করে? আবার যে ইউরেনিয়াম থাকে
ওইটাকে আবার সে কি করে আঘাত করে, আঘাত করলে আবার এখান থেকে কি বের হবে, আবার একইভাবে কি হবে বেরিয়াম, আবার কি হবে ক্রিপ্টন, আবার এখান থেকে 3টা বের হবে নিউট্রন। আবার ওরা কি করবে, আবার যে ইউরেনিয়ামকে আঘাত করবে, আবার এরা কি বসে থাকবে না, এরা আবার অন্য ইউরেনিয়ামকে ধরবে, আবার সেখান থেকে বের হবে, আবার এটা ইউরেনিয়ামকে ধরবে, এখান থেকে বের হবে। তার মানে খেয়াল করো এখানে যারা আছে এরকম একজন আরেকজন কি করবে, ধাক্কা ধাক্কা দিবে আর কি, ঠিক আছে। এই বিক্রিয়াটা কখনো বসে থাকে না, এই বিক্রিয়াটা কি চলতেই থাকে। তাহলে দেখো যখন এই অবস্থায় ছিল তখন একটু ভর শক্তিতে কনভার্ট হয়েছে, তখন এই অবস্থা ছিল আরেকটু ভর শক্তিতে কনভার্ট হয়েছে, মিসিং হওয়া ভর, আবার এখানে যখন একটু তৈরি হবে, এরকম যদি চলতে থাকবে, এই 3টা একটু বসে থাকবে না, আবার এই একটা ইউরেনিয়ামকে আঘাত করবে 3টা পাওয়া যাবে, আবার এই নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করবে 3টা পাওয়া যাবে, আবার এই নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করবে 3টা পাওয়া যাবে, আবার ওই 3টা নিউট্রন, এরকম চলতেই থাকবে ঘটনা, কখনো কি এগুলা শেষ হয় না। এই কারণে এই বিক্রিয়াটাকে আসলে এক সময় শেষ হয় না, চলতেই থাকে চলতেই থাকে, ভর মিসিং হইতে থাকে হইতে থাকে, এই ভরটুক শক্তি কনভার্ট হইতে থাকে, এরকম শক্তি কনভার্ট হতে থাকে, বোমা আকারে কি হয় ব্লাস্ট হয়ে যায়। ক্লিয়ার? এই হচ্ছে আসলে যে ভর আর কি শক্তির সম্পর্ক, এবং বিজ্ঞান এই সূত্রটা দিচ্ছে আমাদের, ই ইকুয়াল কি হবে, এটা পরীক্ষা আসে, ই ইকুয়াল কত এম সি স্কোয়ার। ওকে, এম হচ্ছে কি ভর, আর সি হচ্ছে কি আলোর বেগ, সি হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগ আমরা বলতে জানি 3 ইন্টু কত 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে দেখো এইটা কত বড়, 3 ইন্টু 10⁸, একের পরে 8টা শূন্য, কয়টা শূন্য 8টা, ক্যালকুলেটর চাপ দাও, 3 ইন্টু একের পরে 8টা শূন্য দিয়ে গুণ দাও, বিশাল বড়, তাই না? তো সি মানে আলোর বেগ, আলোর বেগ, আর এম, তাহলে এম এর দিকে যতই ছোট হোক এই সংখ্যাটা কি হবে অনেক বড় হবে। এই কারণে পারমাণবিক বোমাটা যখন বিস্ফোরণ হয় তখন এটা থামাথামি নেই, এটাকে আপনি চলতে থাকবে, এটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া, চেইন বিক্রিয়া। কি বলা হয়? চেইন বিক্রিয়া। চেইনে যেমন একটা এর সাথে কানেক্ট করা থাকে, এরকম এই বিক্রিয়াটা একটা এর সাথে কানেক্টেড হইতেই থাকে। এই হচ্ছে ভর আর শক্তি সম্পর্ক। এই সূত্র মনে রাখো, বিজ্ঞানী দিয়েছে ইজিকালটুকু এমসি স্কয়ার। এবং আমাদের দেশে অনেক দেশে আমাদের কি পারমাণবিক বোমা আছে, এটা আমরা জানি। এটা আসলে এই কারণে কি নরমালি হয়ে থাকে। এই হচ্ছে আমাদের ভর ও শক্তির কি সম্পর্ক। ক্ষমতা, তো ক্ষমতার ইংলিশ হচ্ছে পাওয়ার। ওকে, আচ্ছা ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে কি বলে? ক্ষমতা বলে। সহজভাবে বলি, ধরো একটা বস্তা একজন ব্যক্তি বহন করতেছে এবং সে 1তলা থেকে 7তলা উঠাতে তার 2 মিনিট সময় লাগে। কয় মিনিট? 2 মিনিট। একজন ব্যক্তি একটা বস্তা 1তলা থেকে নিচতলা থেকে 7তলায় উঠাতে কয় মিনিট সময় লাগে? 2 মিনিট। আরেকজন ব্যক্তি এই সেম জিনিস, সেম একটা বস্তা উঠাতে তার 3 মিনিট সময় লাগে। তুমি কোন ব্যক্তিকে নিবা? যার কি কম সময় লাগে ওই ব্যক্তিকে কে নিবা? এটাকে বলা হয় ক্ষমতা। তার মানে কি, সে কম সময়ে একই কাজ সে কম সময়ে করতে পারতেছে, তার মানে তার ক্ষমতাটা কি বেশি। সুতরাং কাজকে যখন আমরা সময়ের সাপেক্ষে হিসাব করব তখন যেটা পাবো সেটা হচ্ছে কি আসলে ক্ষমতা। তার মানে অল্প সময়ে কম সময়ে যে সেম কাজটা করতে পারবে তাহলে তার ক্ষমতা কি আমাদের বেশি। তাহলে আমরা এরকম লিখি ক্ষমতা, যে একটা ব্যক্তি ধরো যে টি সময়ে কাজ করেছে ডব্লিউ পরিমাণ। কত? ডব্লিউ পরিমাণ। তাহলে একক সময় বা 1 সেকেন্ডে কাজ করবে কি ডব্লিউ ডিভাইড বাই কত আমাদের টি। ডব্লিউটা উপরে যাবে আর ইটিটাকে আমাদের নিচে চলে আসবে, তো ডব্লিউ বাই টি। টি সময়ে কাজ করে কত? ডব্লিউ। তাহলে 1 সেকেন্ড বা একক সময়ে কাজ করবে কত? ডব্লিউ বাই টি। এই ডব্লিউ বাই টিটাকে আমরা কি বলি? ক্ষমতা। কি বলি? ক্ষমতা। তাহলে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি ইকুয়াল কি পাওয়া যায়? ডব্লিউ ডিভাইড বাই কত? টি। শেষ। শেষ। তাহলে ডব্লিউ মানে কি? কাজ। আর টি মানে কি? সময়। সময়। সুতরাং কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ক্ষমতা পেয়ে যাব। ওকে, এবার ক্ষমতার একক কি হবে? দেখো ক্ষমতার 3টা একক সহজ কথা। কয়টা? 3টা। একটা হচ্ছে জুল পার সেকেন্ড, একটা হচ্ছে ওয়াট, মনে রাখবা ওয়াট, এটাকে প্রকাশ করা হচ্ছে ডব্লিউ দ্বারা। আর আরেকটা হচ্ছে হর্স পাওয়ার। কি আমাদের? হর্স পাওয়ার। ওকে, হর্স পাওয়ার। এইচপি মানে হচ্ছে HORSEPOWER, হর্স পাওয়ার। ওকে, তার মানে এই এককটা কিভাবে পাই? দেখো এই যে জুল পার সেকেন্ড, তারপর ওয়াট, তারপর হচ্ছে হর্স পাওয়ার। দেখো এই যে কাজের একক কি? জুল, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটাই পাওয়া যায় কি আমরা? জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ড যে কথা আর এইটা একই কথা, এই দুইটা। ওকে, কিন্তু আমরা এইটা ব্যবহার করবো। কি ব্যবহার করব? এইটা। ওকে, ওয়াট। এখন এইটা বলতে কি বোঝায়? যে আমরা যখন ম্যাথটা করব তখন সবগুলাকে ওয়াটে কনভার্ট করে নিব। ওকে, কিরকম? তোমাকে বলবে এই যে আমরা যে বাতিগুলো ইউজ করি, যে আমার পাশে বাতি জ্বলতে আছে, কিছু বাতি থেকে 5 ওয়াট। এটা বলতে কি বোঝায়? ধরো একটা বাতি, এই যে এরকম একটা বাতি আছে এখানে। ওকে, এটার গায়ে লেখা থাকে 5 ওয়াট। দেখবা যে প্যাকেটের গায়ে লেখা থাকে, প্যাকেট তাবা তো নাই, দেখাইতে পারতাম। প্যাকেটের গায়ে লেখা থাকে 5 ওয়াট। এই 5 ওয়াট দ্বারা কি বোঝায়? 10 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াট। এটা দ্বারা বোঝায় তুমি যখন এই বাতিটাকে একটা কারেন্টের সাথে সংযুক্ত করবা,
ওকে, সংযুক্ত মানে একটা প্লাগে লাগাবা, লাগার পর যখন সুইচটা টিপ দিবা, টিপ দেওয়ার পর এই যে বাতিটা মেইন লাইন থেকে, কোথা থেকে, মেইন লাইন থেকে প্রতি সেকেন্ডে 5 জুল শক্তি পরিমাণ সে কি করে, টেনে নেয় এবং সেটাকে কি করে, কনভার্ট করে। আমি আবার বলতেছি, কোনো বাতির গায়ে, কোনো ইঞ্জিনের গায়ে যদি 5 ওয়াট 10 ওয়াট লেখা থাকে, এটা বলতে বোঝায় যে ওই বাতিটা প্রতি সেকেন্ডে মেইন লাইন থেকে কত পরিমাণ শক্তি নেয়, 5 জুল পরিমাণ শক্তি নেয় এবং এই শক্তিটা কি করে, সে ব্যয় করে। যেমন আমরা একটা বাতি যখন জ্বালাই, তখন এই যে সে 5 জুল পরিমাণ শক্তিটা নেয় মেইন লাইন থেকে, এটা কি করে, সে দুইটা অংশ ভাগ করে। কয়টা? দুইটা। একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কি আলো। তো বাতি যখন ধরবা দেখেন যে গরম হয়, তো নিয়ম হচ্ছে আমরা যখন বাতিটা জ্বালাই তখন মেইন লাইন থেকে যে শক্তিটা নেয় ধরো 5 জুল, এই শক্তিটা সে কি করে, প্রথমে তাপে কনভার্ট করে, তারপর কি আলোতে এটা ছড়িয়ে দেয়। তার মানে বাতিটা এই যে শক্তিটাকে দুইটা অংশে ভাগ করে। কয়টা? দুইটা। একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কি আলো। বুঝছো? আশা করি এটা বুঝতে পারছো। তো জুল পার সেকেন্ড বলতে বোঝায় প্রতি সেকেন্ডে কত জুল। তাহলে 5 ওয়াট বলতে বোঝায় প্রতি সেকেন্ডে কত জুল, 5 জুল। তার মানে আমাদের মেইন একক হচ্ছে কি, ওয়াট। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেক সময় আমাদের পরীক্ষায় কিলোওয়াট দেওয়া থাকে, যে বলে 1 kW। ওকে, তো এটাকে আমাদের ওয়াটে কনভার্ট করতে হবে। মনে রাখবা 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। কত ওয়াট আমাদের? 1000 ওয়াট। ওকে, 2 কিলোওয়াট মানে কত? 2000 ওয়াট। 3 কিলোওয়াট মানে কত? 3000 ওয়াট। তাহলে যেমন যদি কিলোওয়াট দেওয়া থাকে, আমরা কি করবো, 1000 দ্বারা ওই সংখ্যাটা গুণ করে কি করবো, ওয়াটে নিয়ে নিব। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, অনেক সময় বলা থাকে হর্স পাওয়ার। এটা কোথায় বলা থাকে জানো? মোটরে। এই যে আমরা পানি উঠাই না, পানি উঠায় যে মোটরগুলো থাকে, ওইগুলোর মধ্যে হর্স পাওয়ার থাকে। ওকে, তাহলে মনে রাখবা যদি বল 1 হর্স পাওয়ার, কত? 1 হর্স পাওয়ার। এটা এমসিকিউতে আসে 4 এই, তাহলে 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার মানে কত? 746 ওয়াট। তাহলে আমি কি বুঝাতে পারতেছি, সেটা হচ্ছে যেহেতু ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে কিলোওয়াট থাকলে 1000 দ্বারা গুণ করব। আর 1 হর্স পাওয়ার মানে কি 746 ওয়াট। 2 হর্স পাওয়ার থাকলে 2 ইন্টু কত? 746 ওয়াট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরকম ম্যাথ আমাদের কি পরীক্ষায় অনেক আসে। আচ্ছা, একটা উদাহরণ যদি আমরা দেখি, একটা উদাহরণ যদি তোমাদেরকে আমি হালকা করে দিই, এটা মুছে ফেলে, তুমি একটু উঠে নিও। ওকে, ধরো যে আমি একটা মোটর দিয়ে নিচ থেকে পানি উঠাইতেছি। ওকে, ধরো h = 10 মিটার উচ্চতা। কয় মিটার? 10 মিটার উচ্চতা। এবং পানির পরিমাণ হচ্ছে 500 কেজি। সাপোজ 500 কেজি h কত, এবং সময় লাগে ধরো যে t = 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। তোমাকে বলো p = ওয়াট, ক্ষমতা কত? তাহলে ক্ষমতার সূত্র p = কত? w / কত? t। তো w মানে কি? কাজ। তাহলে একটা পানিকে তুমি নিচ থেকে উপরে উঠাইছো, তাহলে নিচ থেকে যদি কোনো বস্তুকে উপরে উঠাই, তার মধ্যে কি শক্তি জমা থাকে বলো তো? বিভব শক্তি। তার মানে এখানে যে কাজ করছি সেটা কি হবে? বিভব শক্তি আকারে চলে যাবে। তাহলে এখানে w জায়গায় কি হবে আমাদের? m g, তারপর কত? h। m মানে পানির ভর, g মানে 9.8 বসায় দিবা, আর h মানে কি? উচ্চতা। তাহলে কয় মিটার? 10 মিটার উচ্চতা। তাহলে সময় কয় সেকেন্ড আমাদের? 10 সেকেন্ড। তাহলে এখানে মানগুলো বসাই দিলে কি ক্ষমতা চলে আসবে। এগুলা পরীক্ষা আসে মোটরের, এগুলো করাবো, সমস্যা নেই। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্ষমতা সংকট। এরপর আছে কর্মদক্ষতা। কি আছে? কর্মদক্ষতা, যাকে ইংলিশে বলে এফিসিয়েন্সি। ওকে, কর্মদক্ষতা নিয়ে এখন আমরা আলোচনা করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, মনে রাখবা কিছু কথা আমি বলে দিই। কর্মদক্ষতা এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা। এই চিহ্নটাকে বলা হচ্ছে ইটা। কি কেমনে লিখবা? এন লেখে একটু নিচ দিয়ে কি টান দিয়ে দিবা। মনে রাখবা এর কোনো একক নেই, কোনো একক নেই। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, কোনো একক নেই। ক্লিয়ার? কোনো একক নেই। ওকে, ইটা দ্বারা প্রকাশ করে, এর কোনো একক নেই। আচ্ছা, এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে, আমরা একটু লেখা দিই সুন্দর করে, এটা তোমরা নোট করবা। হ্যাঁ, ইটা সমান সমান, এদিকে লেখা হচ্ছে লব্ধ কার্যকর শক্তি, লব্ধ কার্যকর শক্তি, অথবা, ওকে, অথবা এটাকে আরেকটা বলা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা। খেয়াল করো, এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে, তাই না? একবারে লিখে দিলাম। আর নিচে হচ্ছে মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি, অথবা মোট প্রদত্ত ক্ষমতা। তো ক্ষমতা হইতে পারে, শক্তি হইতে পারে, কিন্তু আমরা ক্ষমতা নিয়ে বেশি কাজ করি। ওকে, ইনটু কত? 100%। তো এটা যেটা আছে এটা আমরা শতকরা হিসেবে ব্যবহার করি। কি হিসেবে? আমাদের শতকরা হিসেবে। ক্লিয়ার? তাহলে এটার সূত্রটা কি? লব্ধ কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু 100%, অথবা এটা সমান সমান লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। একসাথে লিখে ফেললাম, সমস্যা নাই তো? ওকে, এখন এইটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি সুন্দর করে। আমরা এক কাজ করি, আমরা এটা, আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, এটাকে আমরা প্রকাশ করে হচ্ছে শুদ্ধ ভাষায় বলি, শুদ্ধ ভাষা। ওকে, এই
শক্তিকে প্রকাশ করা কি দ্বারা? ই দ্বারা। কি দ্বারা প্রকাশ করা? ই দ্বারা। লব্য কার্যকর বলতে এটাকে আমরা ইংলিশে বলা হচ্ছে আউটপুট। কি লিখে আমরা? ই আউটপুট। মোট প্রদত্ত শক্তি মানে হচ্ছে ই ইনপুট, এটা বুঝে। হ্যাঁ, ইনপুট ইনটু কত? 100%। এবার আলাদা করে লিখলাম। হ্যাঁ, এই একটা, এটা হচ্ছে কার জন্য? শক্তির জন্য, এইটুকের জন্য। আবার ক্ষমতার জন্য যদি বলি, আমরা বলি তাহলে ইটা ইকুয়াল, এখানে লিখি হচ্ছে আমরা পি আউটপুট। কি লিখি আমরা? পি আউটপুট। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। আর নিচে লিখি আমাদের কত? পি ইনপুট ইনটু কত? 100%। এই দুইটা সূত্র আছে। একটা হচ্ছে ই আউটপুট বা ই ইনপুট, এটা হচ্ছে শক্তির জন্য, আর এটা কি? ক্ষমতার জন্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এখানে। ওকে, এইটা আমাদের বেশি কাজে লাগবে, এই যে এইটা ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে অত বেশি কাজে লাগে না। আচ্ছা, তো এখানে লব্য কার্যকর শক্তি বলতে কি বোঝায়, বা লব্য কার্যকর ক্ষমতা বলতে আসলে কি বোঝায়, মোট প্রদত্ত ক্ষমতা, এগুলো বলতে আসলে কি বোঝায়, মানে এগুলো মিনিং কি এগুলা? লব্য কার্যকর ক্ষমতা বলতে, ধরো তুমি একটা লাইট জ্বালাইছো। আচ্ছা, আমরা এটা মুছে দিই। হ্যাঁ, তোমরা একটু এটা বুঝে নিই, এটা একটু মুছে দিই। হ্যাঁ, একটু মুছে দিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এক লাইটের কথাই বলি একটু আগে, যেটা আমরা বলছি, এই একটা লাইট। হ্যাঁ, ওকে, এটাকে আমরা কারেন্টের সাথে যুক্ত করলাম। সাপোজ এখানে কারেন্ট মেইন লাইনের সাথে সুইচ এটা। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে এই বাতিটা মেইন লাইন থেকে ধরো 100 জুল শক্তি নেয়। কত জুল শক্তি? 100 জুল। নেওয়ার পর এই বাতিটা কি করে? নিজে আগে গরম হয়। ওকে, মানে এখানে 100 জুল শক্তিটা দুইটা অংশে ভাগ হয়। একটা হচ্ছে তাপ, আর একটা হচ্ছে আমাদের আলো। একটা হচ্ছে তাপ, আর একটা হচ্ছে কি? আলো। ওকে, ধরলাম যে তাপে কনভার্ট হয়েছে 91, ওকে 91 জুল সাপোজ, আর আলো হচ্ছে 9 জুল। খেয়াল করো, তাহলে প্রত্যেকটা বাতি কি করে? মেইন লাইন থেকে একটা শক্তি নেয়, সেটাকে দুইটা অংশ ভাগ করে, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে আলো। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে শক্তি কত ছিল? 100 জুল। তাহলে তাপ কত ধরলাম? সাপোজ একটা হচ্ছে 91 জুল, আলো হচ্ছে কি 9 জুল। এখন তোমার কি দরকার? একটা বাতি থেকে নরমালি কি দরকার একটু বলো তো? একটা বাতি থেকে নরমালি কি? আলো দরকার। কি দরকার? আলো। তাইলে আমাদের এই আলোটাকে বলা হয় হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, বা লব্য কার্যকর কি? শক্তি। সহজ কথা, এই আলোটাকে বলা হয় লব্য কার্যকর শক্তি। আউটপুট মানে তুমি কতটুকু পাইতেছো, লস যাক যাই যাক, তোমার মেইন লক্ষ্যকে, একটা বাতি থেকে আলো দরকার, এটা গরম হোক যা ইচ্ছা হোক, ওইটা আমার দেখার বিষয় না। তাহলে একটা বাতি থেকে তোমার কি দরকার? আলো দরকার। তাই আলোটাকে কি সহজ ভাষায় কি বলে আমরা? ই আউটপুট। কি বলি? ই আউটপুট। এই আলোটাকে বলা হয় ই আউটপুট। তাপটা নিব না, তাপটা আমাদের মেইন লক্ষ্য না, আমাদের আলো দরকার বাতি থেকে। তাহলে এই আলোটাকে কি বলে আমরা? ই আউটপুট বলি। ওকে, আচ্ছা, বুঝছি। তাহলে লব্য কার্যকর শক্তি কতটুকু পাইছি আমরা। আর এখানে কি? মোট প্রদত্ত শক্তি। মোট প্রদত্ত মানে কি? মোট মানে সে এই বাতিটা মেইন লাইন থেকে যে পরিমাণ শক্তি নিছে, এটাকে আমরা কি বলি? মোট প্রদত্ত শক্তি। তার আশা করি বুঝতে পারছি। তার মানে আলোটাকে বলবো হচ্ছে আমরা লব্য কার্যকর, লব্য, আর এটাকে আমরা কি বলবো? মোট প্রদত্ত। শেষ, আর কোনো কথা নেই। আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, মোট প্রদত্ত। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবং মনে রাখবা যে আরেকটা সূত্র আমাদের বইতে আছে, আমরা একটু এটা মুছে দিই। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারছো। এখান থেকে এটা আমরা একটু মুছে দিই। সূত্রটা থাক। ওকে, বই একটা সুন্দর একটা আছে, সূত্র আছে, সেটা হচ্ছে লব্য কার্যকর শক্তি। লব্য কার্যকর শক্তি ইকুয়াল হচ্ছে লব্য মানে যতটুকু পাইছি আমরা, মোট, শর্টকাট দিলাম, মোট মাইনাস হচ্ছে অপচয়। তাহলে মোট মানে কত নিছে? 100। তাহলে এখানে কত হবে? 100 মাইনাস অপচয় কতটুকু হয়েছে? যে তাপ, অপচয় এটা দরকার নেই, 91। তাহলে আলটিমেটলি 100 থেকে 91 গেলে কত থাকে? 9 জুল। তার মানে লব্য কতটুকু পাইছি আমরা? 9 জুল। এই যে 9 জুল মিলে গেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকেও চাইলে অনেক সময় পরীক্ষার হলে অপচয় দেওয়া থাকে, অপচয় শক্তির পরিমাণ দেওয়া থাকে। তাহলে মোট থেকে অপচয়টা বিয়োগ করলে আমরা কি লব্য কার্যকর শক্তিটাকে সহজে পেয়ে যাব। ইজি জিনিস। আচ্ছা, তাহলে এইটুকু আমরা সবাই আশা করি বুঝতে পারছি, এখানে আমাদের কনফিউশন নাই। এখন যেটা লাগে সেটা হচ্ছে এই যে সূত্রটা মুছে গেছে, এই সূত্রটা, এই যে আমাদের কিন্তু এটা বেশি লাগবে না। ওকে, এটা আমাদের লাগবেই না, সহজ কথা। এটা 10% লাগবে, আর এটা 90% ম্যাথে, 90% ম্যাথে লাগবে। আচ্ছা, এখানে দেখো আমরা শুধু লিখছি এটা ইকুয়াল টু, এই যে পি আউটপুট না, এটাকে শুদ্ধ করে লেখা হচ্ছে পি আউট। ওকে, আর এখানে লেখা কত? পি ইন ইনটু কত? 100%। তার মানে পি আউটপুটটা কি? আমরা যতটুকু পাইছি। পি ইনপুটটা কি? মেইন লাইন থেকে ওই বাতিটা কতটুকু পরিমাণ শক্তি নিয়েছে, সেটাই কি আমাদের পি ইনপুট। ক্লিয়ার? আছে। এখন মনে রাখবা, পি আউটপুটটা আমাদের অলওয়েজ বের করতে হয়। কি করতে হয়? বের করতে হয়। কি করতে হবে? বের করতে হবে। কি সূত্রের মাধ্যমে? ডিরেক্ট mgh ডিভাইড বাই কত? আমাদের টি। ওকে, এখন স্যার এই সূত্র কেন? আমরা কি করি, আমাদের একটা মোটর দেওয়া থাকে, মোটর দেওয়ার পর বলে যে মোটরটার ক্ষমতা বের কর, পি আউটপুট বের কর, বা ইটা বের কর,
কর্মদক্ষতা বের করো, কতটুকু কাজ করতে পারে কর্মদক্ষতা মোটরটার, বা মোটরটার পি আউটপুট বের করো, এইটা। হ্যাঁ, এই জন্য আমি এই সূত্রটা লিখছি। এই সূত্র দিয়ে এই ম্যাথই আসে, এর বাইরে অন্য কোনো ম্যাথ আসে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এর বাইরে অন্য কোনো ম্যাথ আসে না। তো এইটা সমীকরণ, এই সমীকরণের সাথে এটি যাবে, এগুলো তুমি ফিক্সড করে ফেলে একবারে, কোনো টেনশন নেই। আচ্ছা, তাহলে পি আউটপুট অলওয়েজ কি আমাদের বের করে নিতে হবে, কি করতে হবে, বের করে নিতে হবে। কিভাবে? mgh ডিভাইড বাই কত, টি। আর তাহলে পি ইনপুট কোথায় পাবো? পি ইনপুট মনে রাখবা প্রশ্নে দেওয়া থাকবে, বলে দিতেছি বারবার, প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। 99% প্রশ্নে দেওয়া থাকে। ওকে, আচ্ছা এই ওকে, তাহলে প্রশ্নে কিরকম দেওয়া থাকবে তোমাকে বলবে যে একটা ইঞ্জিনের গায়ে লেখা আছে 2 কিলোওয়াট, ওকে, বা এরকম বলবে একটা 2 কিলোওয়াট ইঞ্জিন, 2 কিলোওয়াট কত ইঞ্জিন, তাহলে 2 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন, এরকম বলা থাকবে। তাহলে ওইখানে তুমি কি করবা, পি ইনপুটের জায়গায় 2 কিলোওয়াট বসাবা। তাহলে এটাকে আমরা কি ওয়াটে কনভার্ট করব, তাহলে কি লিখবো, 2000 ওয়াট। আশা করি আমি বুঝাইতে পারছি এই জিনিসটা। ওকে, তার মানে এই পি ইনপুটটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তোমার কোনো টেনশন নাই, প্রশ্নে দেওয়া থাকবে। আর পি আউটপুটটাকে আমাদের বের করতে হবে mgh ডিভাইড বাই কি, টি দ্বারা। m ভর দেওয়া থাকবে, জি আমরা জানি, এইচও দেওয়া থাকবে, টিও দেওয়া থাকবে। তাহলে পি আউটপুটটা উপরে বসাবা, আর পি ইনপুটটা প্রশ্নে দেওয়া থাকবে কিলোওয়াট আকারে। তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করে কি ওয়াটে নিয়ে যেতে হবে। আবার এটাকে হর্স পাওয়ার আকারে দেখা থাকতে পারে, কি 1 হর্স পাওয়ার। ওকে, তাহলে 1 হর্স পাওয়ার মানে কত, 740 ওয়াট। কোনো টেনশন নাই, যাই থাকুক তুমি কনভার্ট করে নিচে বসায় দিবা, শেষ। তাহলে এটাকে বসায় ইনটু 100% দিবা। ওকে, তাহলে কি আমাদের অ্যান্সার সহজেই চলে আসবে। ওকে, কোনো টেনশনের কোনো কারণ এখানে আমাদের নেই। আচ্ছা, তাহলে বুঝলাম আমরা। এরপরে আশা করি ক্ষমতা কর্মদক্ষতা নিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আছে, মোটরে যে ম্যাথগুলো সবগুলা কি কর্মদক্ষতা নিয়ে আসলে আসে। এরপর আমরা যে টপিকটা আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর, এই যে এটা কুয়া সংক্রান্ত সমস্যা, কুয়া থেকে কতটুকু পানি উঠানো যাবে কিনা, এই ম্যাথ আসা শুরু করছে, অহরহ আসা শুরু কুয়া। তাহলে চলো আমরা এটা এখন সলভ করি। আমাদের এসএসসি লেভেলে কুয়া সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের বইতে অত ডিটেলস আলোচনা নেই, বাট আমরা যখন গাণিতিক সমস্যা বা টেস্ট পেপার সলভ করতে যাব, এর উপর আমরা কিছু ম্যাথ দেখতে পাবো। ওকে, আর এই কনসেপ্টটা অর্থাৎ কুয়ার যে ম্যাথগুলো আছে, এটা আমাদের এইচএসসি লেভেলে আমাদেরকে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে। বাট যেহেতু এসএসসি লেভেলে আমাদেরকে আসে, তাহলে পরীক্ষা আসার সম্ভাবনা কি অনেক বেশি, বা তোমরা অনেক পরিচিত এই ম্যাথগুলোর সাথে। ওকে, তো আজকে এই যে আমি যে কনসেপ্টটা আলোচনা করব কুয়ার, এটা আমাদের এসএসসি প্লাস এইচএসসি দোনো লেভেলে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো যারা আমার ভিডিওগুলো দেখো, তারা কি একটু খাতা কলম নাও, এই জিনিসটাকে নোট করে নাও। এটা তোমার এই পর্যায়ে প্লাস উচ্চতর পর্যায়ে, দুটো পর্যায়ে কি কাজে লাগবে। প্রথম স্টেপ বা প্রথম টাইপ 1 হচ্ছে আমাদের, যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি একটা কুয়া আঁকছি। ওকে, তো সম্পূর্ণ কুয়াটা কি ভর্তি থাকবে পানি দিয়ে, এবং এটাকে খালি করতে আমার কতটুকু কাজ করতে হবে, এটা একটা টাইপ 1। অর্থাৎ টাইপ বিভিন্নভাবে আসতে পারে, এটা হচ্ছে টাইপ 1 এর একটা কোশ্চেন। অর্থাৎ যখন কুয়াটা সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি থাকবে, তখন আমাকে কতটুকু কাজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে কি বের করব, কাজটা বের করব। অর্থাৎ কুয়াটা খালি করতে, সম্পূর্ণ খালি করতে আমাকে কতটুকু কাজ করতে হবে, এই জিনিসটা। আচ্ছা, তাহলে দেখো এটা আমি একটা কুয়া ধরলাম। ওকে, আর এটা হচ্ছে কুয়ার গ্রাউন্ড লেভেল, মানে হচ্ছে এটা হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে কুয়াটা এখন কি সম্পূর্ণ কি পানি দ্বারা পূর্ণ, এবং এটার যে উচ্চতা আমরা ধরলাম কত, h, এবং কুয়ার যে ব্যাসার্ধ এটা ধরলাম হচ্ছে r। তো আমরা যখন আর কুয়াটার যে আয়তন, এটা আমরা ধরবো কি সিলিন্ডার আকৃতি, অর্থাৎ কুয়াটা আমরা কি সিলিন্ডার আকৃতি ধরে নিব। আমাদের কোশ্চেনে যদি বলা থাকে তাহলে আমরা অন্যভাবে ইউজ করবো, বাট আমার যদি বলা না থাকে সেক্ষেত্রে আমরা কি এটা কি সিলিন্ডার আকৃতি ধরে নিব। এখন আমরা যখন এটার কাজ বের করতে যাব, তখন আমাদের কিছু ধাপ ফলো করতে হবে। আচ্ছা, তো আমরা ছোটবেলায় অনেকে শিখছি যে ছড়া ছিল, কি ছড়া ছিল, যে হাট্টিমা ডিম ডিম তারা মাঠে পারে ডিম। হ্যাঁ, এটা কিন্তু সবাই পারবে। তুমি দেখো 95% এই বাচ্চা কাচ্চারা এটা পারে, কারণ তাদের মাথার ভিতরে কি সেট করা আছে। তো আজকেও আমি 5টা ধাপ তোমাদের মাথার ভিতরে কি সেট করে দিব, যেন তোমাদের পরবর্তীতে আর কি এই সংক্রান্ত কোনো ভুল না হয়। ওকে, তাহলে 5টা ধাপ কি কি আগে একটু দেখে নে, পরে আমি আস্তে আস্তে কি বুঝাবো। তো 5টা ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে মাটি থেকে পানির উপরের তলের দূরত্ব হিসাব করব। সেকেন্ড ধাপ হচ্ছে মাটি থেকে পানির নিচের তলের দূরত্ব হিসাব করব। থার্ড ধাপ হচ্ছে গড় বের করব, অর্থাৎ ওই যে দূরত্বটা বের করব তার কি গড় বের করব। আচ্ছা, তারপর পানির ভর বের করব, তারপর কি কাজ বের করব। তাহলে কাজের সূত্র আমরা জানি কি W = কি mgh। যেহেতু আমি এই পানিটাকে কি একটা উচ্চতায় উঠাবো, তাহলে কি বিভব শক্তি থাকবে আমরা জানি। তাহলে এখানে কি হবে mgh, h হবে, আমি এখানে x ধরছি। ওকে, এটা কোনো ব্যাপার না, তুমি h ধরো x ধরো, জাস্ট তুমি কি ডিফাইন করে দিবা যে ওটা কি মিন করতেছে। আচ্ছা, তাহলে আমি ধরলাম কত mgx। এখন mটা কি হবে, mটা এখানে কি হবে, পানির ভর হবে। তাহলে পানির ভর কিভাবে বের করব, m = কি ρ * v। ওই যে আমরা সূত্র শিখলাম ঘনত্ব, ρ = কি m/v। তাহলে আর গুণ করলে কি হবে, m = কি ρ * v। তাহলে mটাকে আমরা পেয়ে গেলাম।
আচ্ছা, তাহলে জিটা কি, জি হচ্ছে কি 9.8 আমরা জানি। এখন এক্সটা কি, এক্সটা হচ্ছে কি গড়। তো এই তিনটা স্টেপে আসলে এই গড়টা বের করতে গেলে আমাদের সমস্যা হয়, এটা আজকে আমরা কি ক্লিয়ার হব। তাহলে এই তিনটা জিনিস বসায় দিলে কি আমরা কি কাজটা পেয়ে যাব। ওকে, তাহলে চলো আমরা একটু আবার চিত্রে চলে আসি। প্রথমে হিসাব করো কি মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব। তাহলে এটা মাটি আর এটা কি পানির উপরিতল। এই ম্যাথ করার ক্ষেত্রে তুমি শুধু চিন্তা করবা যে পানিটাকে শুধু কি আমরা গ্রাউন্ড লেভেল মানে ভূমি পর্যন্ত উঠাবো। ওকে, এর উপরে আর কি চিন্তা করব না। তাহলে আমরা চিন্তা করবো যে পানিটা কিভাবে কি ভূমি উঠানো যায় বা ফেলানো যায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে পানির উপরিতল। তাহলে দেখো যদি এই পানির উপরিতলটাকে আমি ভূমিতে উঠাতে চাই তাহলে আমাদের কি পরিমাণ দূরত্ব সরণ করতে হবে, জিরো পরিমাণ। ওকে, জিরো। কেন জিরো? এখান থেকে পানিটা উঠাতে কিন্তু আমাদের অতটুকু বেশি কি দূরত্ব অতিক্রম করা লাগবে না, তাই না? বেশি সরণ ঘটাতে হবে না, কারণ এখান থেকে একেবারে কাছে মানে খুব সামান্য। তাহলে সামান্য ক্ষেত্রে আমরা কি জিরো ধরতে পারি। কত ধরতে পারি? জিরো। তার মানে মাটি থেকে পানির উপরিতলের দূরত্বটা কি আমরা বা সরণটা আমরা কি ধরলাম? জিরো ধরলাম। আচ্ছা, তারপরে স্টেপ মাটি থেকে পানির নিচের তলের দূরত্ব। ওকে, তাহলে মাটি থেকে এই যে পানির নিচের তল এটার দূরত্ব কত? এইচ। তাহলে আমরা লিখবো হচ্ছে জিরো প্লাস কত লিখবো? এইচ। তাহলে এই দুইটা স্টেপ কি আমাদের শেষ। এখন স্যার আমরা কি জিরো সবসময় বসাবো? হ্যাঁ, যখন সম্পূর্ণ কুয়াটা ভর্তি থাকবে পানি দ্বারা তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করলে হবে, কোনো অসুবিধা হবে না। যেহেতু ঘটাতে আমাদের কি বেশি কাজ করতে হবে না, বেশি সরণ করতে হবে না, শূন্যের কাছাকাছি, তাহলে আমরা কি এটা জিরো ধরতে পারি। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্টেপ শেষ। কি পানি থেকে পানির নিচ তলে দূরত্ব কত? এইচ। এখন গড় বের করছে। গড় মানে কি যে সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে এখানে কয়টা সংখ্যা? একটা দুইটা, তাহলে কত? 2 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে কত পাই আমরা? 2 দ্বারা ভাগ করলে পাই কত? h ডিভাইড বাই হচ্ছে 2। এখন এই যে h/2 এটাই মানে কি গড়টা কি x, তাহলে এটা সমান সমান কি হবে? x হবে। ওকে, ক্লিয়ার? আমি আবার বলতেছি, আবার একটু বলি, হ্যাঁ একটু ডিস্টার্ব করি তোমাদের আর কি। তুমি হিসাব করো প্রথমে মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব, সেটা এই যে মাটি আর এটা কি পানির উপরিতল। তাহলে এখান থেকে এখানে সরাতে গিয়ে আমাদের বেশি সরণ ঘটাতে হবে না। ওকে, অল্প পরিমাণ সামান্য, তাহলে আমরা জিরো ধরলাম। আচ্ছা, আবার সেকেন্ড স্টেপ কি মাটি থেকে পানির নিচের তলের দূরত্ব। তাহলে এইটুক কত? এইটুক হচ্ছে কি যে h। তাহলে আমরা লিখব কি 0 প্লাস h। এখন গড় মানে কি 2 দ্বারা কি ভাগ করব। এই যে h/2 ইকুয়াল টু কি এটাই হবে কি x। আচ্ছা, তাহলে পরের স্টেপ কি পানির ভর বের করব। পানি কি বের করব? ভর। আচ্ছা, তাহলে ভরের সূত্র আমরা জানি কি m ইকুয়াল টু হচ্ছে রো ইনটু কি v, তাই না? আচ্ছা, তো পানির ঘনত্ব আমাদের দেয়াই থাকবে কোশ্চেনে 1000, বা না দেওয়া থাকলে আমরা 1000 ধরে নিব, ইনটু এখন আয়তন। এখন আমি বলছি এই কুয়াটার আয়তন কি একটা সিলিন্ডার আকৃতি, বল না থাকলে আমরা কি সিলিন্ডার আকৃতি ধরে নিব। তাহলে সিলিন্ডার আকৃতির সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার h। এখানে পাইটা কি 3.1416, আরটা কি ব্যাসার্ধ, এইচটা কি যে দেয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি পানির ভর পেয়ে গেলাম। তাহলে আমরা কি কাজ বের করতে পারি। তাহলে কাজের সূত্র হচ্ছে আমরা লেখো w ইকুয়াল টু কি আছে m g আর হচ্ছে কি x, তাই না? তাহলে m টা কি পানির ভর, মানে হচ্ছে এই যে পুরাটুক। তাহলে পুরাটুক আমরা লিখি যে রো ইনটু পাই আর স্কয়ার h ইনটু এই যে g লিখলাম g ইনটু এখন x টা কি, x টা হচ্ছে এই যে গড়। তাহলে কি হবে এখানে h ডিভাইড বাই হচ্ছে 2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে h ডিভাইড বাই 2 পানির ভর বের করলাম, g বের করলাম আর গড়টা কি বসিয়ে দিলাম। তাহলে এইভাবে করলেই তুমি বের করতে পারবা যে একটা কুয়া যখন সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি থাকবে তখন কতটুকু কাজ করতে পারবে। তুমি এই ফর্মুলা দ্বারা কি বের করতে পারবে। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের আরেকটা টাইপ। ওকে, এখন যদি কুয়াটা অর্ধেক পূর্ণ থাকে, অর্থাৎ কুয়াটা আমাদের কি পানি দ্বারা অর্ধেক পূর্ণ থাকলে আমাকে কতটুকু কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আবার ওই সেম নিয়মটাই ফলো করবো। এরপরে মনে হয় না যে এটা তোমাদের করে দিতে হবে, তোমরাই পারবা, বাট আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই আগের মতো নিয়মটা ফলো করবো। ওকে, তো প্রথম স্টেপ কি মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব। তার মানে মাটি এটা, পানির উপরিতল কি এখন এই যে এটা। তার মানে এখন কুয়াটা কিন্তু অর্ধেক পূর্ণ। কত পূর্ণ? অর্ধেক। তাহলে এই দূরত্বটা কত হবে? এটা যদি পুরোটা যদি h হয় তাহলে এটা h/2 আর এটাও কি হবে h/2। তার মানে এখান থেকে এই দূরত্বটা আমার কত হবে? এই দূরত্বটা হবে কি h ডিভাইড বাই হচ্ছে 2, তাই না? এই যে দূরত্বটা যেহেতু অর্ধেক পূর্ণ, পুরোটা কত h, তাহলে এইটুকু কত হবে h/2। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। ফার্স্ট স্টেপ হচ্ছে কত h ডিভাইড বাই হচ্ছে 2 সমান সমান, তারপর প্লাস দিব একটা দিয়া, তারপর কি মাটি থেকে পানির নিচের তলের দূরত্ব। এই মাটি এই পানির নিচের তল দূরত্ব কত? এই যে h, এইটুক না পানি, এই মাটি আর এই হচ্ছে পানির নিচের তল, তাহলে কত হবে h। তাহলে আমরা লিখবো হচ্ছে h, লেখা শেষ। তারপর কি গড় বের করবো, মানে হচ্ছে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করবো, শেষ, কাজ শেষ। তাহলে কি হবে? নিচে হচ্ছে কত 2, উপরে হবে h প্লাস কত 2h ডিভাইড বাই হচ্ছে কত 2। তাহলে এটা যদি করি তাহলে কত আসে দেখো
3h/4, তাহলে আসবে হচ্ছে 3h/4, আর এটাই আমাদের কি হবে, এটা হবে আমাদের হচ্ছে x। কত সহজ, খালি ওই তুমি দুইটা নিয়ম ফলো করে গড় বের করবা, তারপর ধাপ ধুপ বসায় দিবা, শেষ কেল্লা পথে। তাহলে আবার সেম ভাবে আমরা বের করবো কি m = কি রো ইনটু হচ্ছে কি v, একই সূত্র, রো ইনটু কি v। আচ্ছা তাহলে এখন দেখো এখানে একটু ক্যারাঞ্চি আছে, রো ইনটু v এর মান কত, এই যে আমরা একটু আগে শিখছি সিলিন্ডার আয়তন কত πr²h। এখন দেখো এখন কিন্তু কুয়াটা সম্পূর্ণ ভর্তি না, এখন কুয়াটা কি অর্ধেক কিন্তু, তাহলে কি করতে হবে, এই সম্পূর্ণ পানির ভরটাকে তোমাকে কি 2 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? যদি কুয়াটা সম্পূর্ণ ছিল তখন কিন্তু ভাগ করতে হয় না, সম্পূর্ণ ছিল, এখন কিন্তু অর্ধেক পানি আছে, তাই না? আর এটা কি, এটা হচ্ছে পানির ভর, তাহলে অর্ধেক পানি, তাহলে কি করব 2 দ্বারা ভাগ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা তারপর আগের মতো সূত্র, কাজ বের করব কি দ্বারা, কাজ যদি বলে তাহলে সূত্র হচ্ছে কি mgx, আগের মতো সূত্র। তাহলে m কত, এই যে পুরাটা, তাহলে লেখো রো ইনটু πr² h ডিভাইড বাই হচ্ছে 2 ইনটু g ইনটু x কত পাইছে, এই যে 3h/4। শেষ একদম ইজি। তাহলে m মান দেওয়া থাকবে, তুমি টুস করে মানগুলিকে এখানে বসায় দিবা, তাহলে এই যে অ্যানসার চলে আসবে। এটা কোন ক্ষেত্রে, যখন কুয়াটাকে অর্ধেক পূর্ণ থাকবে এবং খালি করতে আমাকে কতটুকু কাজ করতে হবে সেটা চাইলে আমরা কি এইভাবে ম্যাথটা করব। এখন হচ্ছে আরেকটা টাইপ। ওকে, এখানে কি হয়েছে, এখানে একটু খেয়াল করো, এখানে বলছে যে কুয়াটি 1/3 পূর্ণ। ওকে, কুয়াটি কি বলছে, 1/3 পূর্ণ, মানে কুয়ায় যে পানিটা আছে সেটা কি 3/1 কি পানি দ্বারা পূর্ণ। ওকে, তাহলে এই সেই কুয়াটা, এইচ হচ্ছে এইচ, এবং এখন কি পানি কি 1/3 মানে 3/1, তাহলে এইটুকু দূরত্ব কত হবে বলো তো, এটুকু দূরত্ব আমরা বলতেই পারি কি হবে, h/3 হবে, তাই না? যেহেতু কি 3/1, তাহলে কোনটার, এই যে 3/1, তাহলে h/3। ক্লিয়ার? আচ্ছা তারপর আবার আগের মতো, ওকে আবার আগের মতো হাঁটিমাটি। ওকে, তাহলে মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব হিসাব করো। কি করো, মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব, তাহলে এই যে মাটি, এখন উপরিতল কোনটা, এই যে এইটা, তাহলে এইটুক দূরত্ব কি তুমি জানো? এখন কিন্তু তুমি এইটুক দূরত্ব জানো না, তাহলে কি করতে হবে, পুরাটুক জানো আর এইটুক জানো, তাহলে পুরাটুক থেকে এইটুক বিয়োগ করে দিলেই তুমি কিন্তু এইটুক পেয়ে যাও, তাই না? সূত্র অনুযায়ী মাটি থেকে পানির উপরিতলের দূরত্ব, তাহলে তোমাকে হিসাব করতে হবে কত, এইটুক। তার মানে এইটুক আমরা জানি, আর এইটুক জানি কি, যেহেতু 1/3, তো এইটুক হবে কত, h/3। তাহলে এই পুরাটুক থেকে এইটুককে আমরা বিয়োগ করে দিব, তাহলে বিয়োগ যদি করি তাহলে দেখো এইটুক হিসাব করার জন্য, তাহলে আমরা লিখবো পুরোটা h মাইনাস h ডিভাইড বাই কত 3 সমান সমান, এখানে কবে হচ্ছে 3, তারপর হচ্ছে 3h মাইনাস হচ্ছে কত, 3h মাইনাস হচ্ছে কত h, তাহলে আসে হচ্ছে 2h ডিভাইড বাই হচ্ছে 3। এটা হচ্ছে একটা, মানে প্রথমটা 2h/3। তাহলে আমরা লিখবো প্রথমে কত, কি লিখবো, লিখবো হচ্ছে কত 2h ডিভাইড বাই হচ্ছে 3। ব্যাপারটা বুঝছি তো? আমাদের যখন যেটা করা লাগবে আর কি প্রশ্ন অনুযায়ী, যেহেতু অর্ধেক 1/3 পূর্ণ, আমার লাগবে কি এইটুক দূরত্ব, তাহলে পুরাটা থেকে এইটুক বিয়োগ করে দিব, তাহলে এইটুক পাবো কত 2h/3। প্রথম স্টেপ শেপ। তারপর কি বলছে, মাটি থেকে পানির নিচের তলের দূরত্ব, এটা তো সেমই থাকবে, তাহলে মাটি থেকে পানির নিচের তলের দূরত্ব কত h, তাহলে আমরা লিখবো কি প্লাস h। শেষ। তারপর থার্ড স্টেপ কি, গড় বের করব, তার মানে সুন্দর করে এটাকে কি করব 2 দ্বারা ভাগ করব। শেষ, কেল্লা পথে। তাহলে আমরা যদি লসাগু করি বাচ্চাদের মতো, তাহলে এখানে কত হবে 3, এখানে হবে 2h প্লাস এটা গুণ হয়ে যাবে কত 3h ডিভাইড বাই 2, এখন এটা কত 5h, তাহলে 5h 3 × 6, 5h ডিভাইড বাই 6, আর এটা আমাদের কি হবে x হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে কি করব, তারপর শেষ, এটা গড় সবার বের করা শেষ। তারপর পানির ভর, তাহলে পানির ভর m = কি হবে রো ইনটু v, তাই না? আচ্ছা একটু নিচে লিখি, মানে এটার সাথে সংঘর্ষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে m = হচ্ছে কত রো ইনটু v, তাই না? তাহলে রো আমাদের দেওয়া থাকবে, v মানে কত πr²h। শেষ হয় না কিন্তু, এখানে একটু ক্যারাঞ্চি আছে। কি ক্যারাঞ্চি, পানিটা কি 3/1, তাহলে সুন্দর করে তাই কি করতে হবে, আমাদের 3 দিয়ে কি করতে হবে ভাগ করে দিতে হবে, এটা কিন্তু ভুলা যাবে না। ওকে, এটা কিন্তু ভুলা যাবে না। তাহলে যেহেতু পানিটাকে 3/1 পূর্ণ, তাহলে এই পুরো পানির ভরটাকে কি আমরা কি করব 3 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? তারপর আর আগে ছিল কি অর্ধেক, তাহলে 2 দ্বারা ভাগ করছি। তারপর হচ্ছে কাজ বের করব, তাহলে কাজের সূত্র আমরা জানি w = mgx। সহজ। তাহলে m কি, এই যে পুরাটা, তাহলে লিখব রো ইনটু πr² ডিভাইড বাই 3 ইনটু g ইনটু x টা কি, এই যে 5h ডিভাইড বাই 6। শেষ তোমার ম্যাথ। ওকে, এই 5h ডিভাইড বাই 6। তো আমাদের বের করতে সমস্যা হয় কোনটা জানো, এই যে x টা বের করতে আমাদের সবার সমস্যা, সবার 99 কি বলো 92 বা 93% ছেলেদের কি এই x টা বের করতে আমাদের সমস্যা হয়। তাহলে x টা এভাবে সহজ পদ্ধতি, যত সহজ আছে দেখো আমি বলি, এই ম্যাথটা বিভিন্ন ভাবে করা যায়। ওকে, এটা হচ্ছে গড় সরণ দিয়ে করা যায়, তারপর হচ্ছে
ইন্টিগ্রেশন করে করা যায়, তারপর আরো 3-4টা স্টেপ আছে, বাট আমি ওই স্টেপগুলো তোমাদের দেখাইনি। ওকে, চাইলে কিন্তু দেখাতে পারতাম। ওকে, এত দেখানোর কি দরকার নেই, কারণ তোমরা এই স্টেপটা ফলো করলে কি জিনিসটা সহজ, এই স্টেপটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, তাই তোমাদেরকে আমি এটা দেখালাম। অনেকে বলতে পারে স্যার আদৌ স্টেপ আছে, হ্যাঁ স্টেপ আছে, এগুলো আমি জানি, কিন্তু তোমাদের জন্য সহজ দেখে আমি কি এই স্টেপটা আলোচনা করছি। তোমরা আরো অনেক স্টেপ পাবা, বাট এই স্টেপটা ফলো করলে তোমাদের জন্য কি হবে, জিনিসটা সহজভাবে করতে হলে সহজভাবে জিনিসটা থাকবে। ওকে, তাহলে এইভাবে আমরা কি করব, কাজটা বের করে লাগবো যখন কি 1/3 বলবে। এখন তোমাকে যদি বলে 1/4, 1/5, 1/6 যাই বলুক, তুমি কি এই শুধু দেয়া করতে পারবে। তার মানে তুমি এই 3টা টাইপ ফলো করলে তুমি কুয়ার সংখ্যা যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। কুয়া পূর্ণ থাকলে, কুয়া অর্ধেক থাকলে, কুয়া 1/3 পূর্ণ থাকলে, যাই বলুক তুমি কি সবগুলো ম্যাথ এই প্রসেসে আগাবা, তাহলে দেখবা কি সব কমপ্লিট। এখন আরেকটু কথা বলি। ওকে, তাহলে তুমি এখন যদি বলে তোমাকে ক্ষমতা বের করতে বলে ক্ষমতা কত, তাহলে তুমি এই যে কাজটা পাইছো না, এই যে কাজটা পাইছো, এই যে পুরো যে কাজটা, এটাকে কি করবা, সময় দ্বারা ভাগ করবা। সময় দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবে, ক্ষমতা পেয়ে যাবে। তাহলে কোশ্চেন যদি ক্ষমতা চায়, তুমি পুরো কাজটা বের করবা, সময় দ্বারা ভাগ করবা। এটা তো আমরা জানি, তাই না, যে পি ইজ ইকুয়াল টু কি ডব্লিউ ডিভাইড বাই হচ্ছে টি। এই ডব্লিউটা এই যে পুরাটা, আর টিটা কি যদি বলা থাকে তাহলে সময় দ্বারা ভাগ করবো, তাহলে আমরা কি ক্ষমতা পেয়ে যাবো। এখন প্রশ্ন হতে পারে অনেকের যে এই ক্ষমতাটা কি হবে, এটা কি পি ইনপুট হবে নাকি পি আউটপুট হবে। মনে রাখবা এই যে ক্ষমতাটা তুমি পাবা, সব ক্ষেত্রে এই ক্ষমতাটা যেটা পাবা এটা হচ্ছে পি আউটপুট হবে, মানে হচ্ছে কার্যকর ক্ষমতা। কেননা তুমি পানিটাকে উপরে উঠাইছো, একটা কাজ করতে হয়েছো, মোটর বা যে কোনো দিয়ে উপরে উঠাইছো না, তাহলে এটা কি হবে, পি আউটপুট হবে, মানে হচ্ছে কার্যকর ক্ষমতা হবে। এখন যদি আবার বলে কোশ্চেন কত রকম বলে দেখো, যদি কর্মদক্ষতা বের করতে বলে, আচ্ছা কর্মদক্ষতা বের করতে বলে আমরা জানি কর্মদক্ষতার সূত্র কি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি আউট, নিচে হবে হচ্ছে পি ইন ইনটু 100%। তাহলে পি আউট আমরা পেয়ে গেছি, এই যে পুরোটা, এই যে পি আউট পেয়ে গেছি, তাই না। এখন পি ইনপুট এটাকে আমাদের কোশ্চেনে দেয়া থাকবে বা বলা থাকবে, সেটাকে আমরা বসিয়ে দেবো, বা মোটরের গায়ে লেখা থাকবে এরকম বলা থাকবে, সেটা বসিয়ে দেবো, 100% দেবো, তাহলে কি কর্মদক্ষতা পেয়ে যাবো। তার মানে কত টাইপের কোশ্চেন আসতে পারে দেখছো। কাজ তো পেয়ে গেলাম, ক্ষমতা বললে সময় দ্বারা ভাগ করবো, কর্মদক্ষতা বললে ওইটা বসে ইনপুট বসে 100% বসিয়ে দেবো, তাহলে কি আমরা কর্মদক্ষতাটা পেয়ে যাবো। এভাবে কনসেপ্ট অনুযায়ী আমাদের কি ম্যাথগুলা আগাতে হবে। তো এই সংক্রান্ত যাদের যদি আরেকটু সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, তোমরা কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।